আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের জুওলজি সেকেন্ড চ্যাপ্টার প্রাণীর পরিচিতি। আমরা গতকালকে হাইড্রা পড়ছি, আজকে আমরা পড়ব ঘাস ফড়িং আর রুই মাছ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট আর পড়াটা খুব ইন্টারেস্টিং, কারণ ঘাস ফড়িং রুই মাছ এগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা কীগুলো দেখে থাকি, তারপর কি খেয়ে থাকি, তাই না? হ্যাঁ, রুই মাছ খাই, ঘাস ফড়িং তো আর খাই না। আর অনেকে ঘাস ফড়িংও খায়, চায়নারা খায়, তাই না? চায়নারা ঘাস ফড়িং খায়, তেলাপোকা খায়। ওকে, তো যারা ক্লাসে যুক্ত আছো একটু আমাকে কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। একটু দ্রুত কমেন্ট করে জানাও যে ভাইয়ার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। দেখো, প্রথমে পড়বো ঘাস ফড়িং। ঘাস ফড়িং কোন পর্বের প্রাণী ভাইয়া? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এটা কি পড়া লাগবে? এটা আমরা জানি। এবং কোন শ্রেণীভুক্ত ভাই? ইনসেক্টা শ্রেণীভুক্ত। ঠিক আছে, ইনসেক্ট মানে কি? পোকামাকড়। ঠিক আছে, ঘাস ফড়িং কি এক ধরনের পোকামাকড় না? তো সেভাবে বলা যায় ইনসেক্টা শ্রেণীভুক্ত। ওকে, নিচে আসো। দেখো বলছে অনেক ক্ষেত্রে অনেক দেশে এই ঘাস ফড়িংটা পঙ্গপাল নামে পরিচিত। ঠিক আছে, পঙ্গপাল নামে পরিচিত, এটাও একটু মনে রেখো। নিচে আসো, দেখো বলছে পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির ঘাস ফড়িং শনাক্ত করা হয়েছে। কত প্রজাতির ভাইয়া? 20,000 প্রজাতির। এবং বাংলাদেশে কত প্রজাতির? 20 প্রজাতির। ঠিক আছে, বাংলাদেশে 20 প্রজাতির। তাহলে ইজি না? দেখো দুইটা নামের সাথে মিল আছে, একটা 20,000, একটা কি 20। আচ্ছা বলো তো, কালকে পড়াইছি যে বাংলাদেশে পৃথিবীতে হাইড্রার কতটি প্রজাতি আছে বলো তো? পৃথিবীতে হাইড্রার কতটি প্রজাতি আছে? এটা একটু কমেন্ট করো। তারপরে দেখো যেটা বলতেছিলাম যে বাংলাদেশে 20টি ঘাস ফড়িংয়ের প্রজাতি আছে। তো তোমাদের কি করা লাগবে? এই 20টি নাম হুবহু মুখস্থ করা লাগবে, একদম টিটিএম। ঠিক আছে, মজা করলাম, এগুলোর নাম লাগবে না। ঠিক আছে, আবার কেউ মুখস্থ করতে যায়ও না, একটাও ঘাস ফড়িংয়ের মানে এই 20টা একটাও লাগবে না। ওকে, যাই হোক। হ্যাঁ, রত্নারয় তো বলছে 40টি, তাহলে বাংলাদেশে হাইড্রার কতটি প্রজাতি আছে? 40টি। বাংলাদেশে কয়টি আছে? বাংলাদেশে আছে, বাংলাদেশে পাওয়া যায় মেবি 3টি, তাই না? ওকে, এখন দেখো যে নিচে আসো, ঘাস ফড়িংকে কেন ইনসেক্ট বা পতঙ্গ বলা হয়? ওই যে বললাম ইনসেক্ট মানে পোকামাকড় বা পতঙ্গ। পতঙ্গ কেন বলা হয়? দেখো এখানে সব কিছু যতগুলা কথা বলছে সবগুলা হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। ঠিক আছে, দেখো বহিকঙ্কাল কাইটির নির্মিত। ঠিক আছে, এটা কি আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য না? তারপরে দেখো কি বলছে যে ট্যাগ মাথায় বিভক্ত। ওই যে মস্তক, বক্ষ, উদর, এগুলো কি একটা ট্যাগ মাথায় বিভক্ত না? তারপরে মস্তকে কি থাকে? একজোড়া পুঞ্জাক্ষী থাকে এবং একজোড়া অ্যান্টেনা থাকে। ঠিক আছে, তারপর বক্ষ দেশে কি থাকে? সন্ধিযুক্ত পা থাকে, ডানা থাকে। তারপরে ট্রাকিয়া নামক কি থাকে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ট্রাকিয়া নামক শাখা প্রশাখাযুক্ত বায়ু নালিকা থাকে, যার মাধ্যমে কি করে? শ্বাসক্রিয়া সম্পন্ন করে। তারপর দেখো বলছে যে মুক্ত রক্ত সংবহনতন্ত্র বিদ্যমান। ঠিক আছে, আমরা জানি আর্থ্রোপোডা প্রাণীদের মুক্ত রক্ত সংবহনতন্ত্র বিদ্যমান। ঠিক আছে, এবং আর্থ্রোপোডা প্রাণীদের চুনাঙ্গের নাম কি? মালপিজিয়ান নালিকা। ঠিক আছে, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। ঠিক আছে, আমরা যখন প্রাণী শ্রেণীবিন্যাস প্রাণী বিভিন্নতা পড়ছি তখন আমরা এগুলো পড়ে ফেলছি। তো এখানে নতুন কিছুই নাই। ঠিক আছে, ওকে, এখন আসো যে প্রাণীতাত্ত্বিক অবস্থান। ঠিক আছে, এখানে আর কোনোটা না পারলেও ফ্যামিলিটা একটু মনে রাখো। ঠিক আছে, ফ্যামিলিটা একটু মনে রাখো। ওকে, নিচে আসো। দেখো এখানে বলছে যে বিভিন্ন কথা বলছে। ওয়ালাইকুম আসসালাম মাহিনমণি। দেখো নিচে কি বলছে যে স্বাদু পানি ও ম্যানগ্রোভ জলাশয়ে যেহেতু পানি ওঠানামা বেশি হয় এবং ডিম পাড়া জায়গা প্লাবিত হয়ে যায়, সেই কারণে সব পানিতে ঘাস ফড়িং কম বাস করে। ঠিক আছে, কারণ দেখো ঘাস ফড়িং একটা গাছে বাস করলো, বাসা বাঁধলো। ঠিক আছে, আসলে বাসা তো বাঁধে না, ওরা গাছের পাতার উপরেই থাকে। এই যেভাবে গাছের পাতার উপরেই থাকে, ঠিক আছে, ওইটা ওদের বাসা। তো এখন একটা গাছের পাতার উপরে আছে, এখন পরে যদি জোয়ার আসে, ঠিক আছে, তাহলে কি হবে? গাছটা ডুবে যাবে বা পাতাটা ডুবে যাবে, তখন তো ঘাস ফড়িং থাকতে পারবে না। এই জন্য বলছে যে ম্যানগ্রোভ বা স্বাদু পানির জঙ্গল হিসাব অঞ্চলে আসলে কি ঘাস ফড়িং কম বাস করে। ঠিক আছে, এবং একটা কথা বলছে দেখো প্রতিকূল আবহাওয়ায় ঘাস ফড়িং বিপুল সংখ্যক পরিযায়ী হয়। ঠিক আছে, পরিযায়ী হয় এর মানে কি? এর মানে হলো দেখো বলছে যে এই সময় কি করে ঘাস ফড়িং প্রায় 15 কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে। ঠিক আছে, ধরো ওর মনে করো যে একটা প্রতিকূল পরিবেশ হয়েছে, এমন পরিবেশ যে ও যে জায়গায় থাকে সে জায়গায় কোনো খাবার পাওয়া যাচ্ছে না, তোকে কি করা লাগবে? অন্য জায়গায় উড়ে যাইতে হবে।
তো অন্য জায়গায় উঠতে উঠতে এমন হয়েছে যে আশেপাশের কোনো এলাকাতে কোনো খাবার নাই, বা দেখতেছে যে ও যে এলাকায় আছে সে এলাকায় বন্যা হয়ে গেছে, ঠিক আছে, ও ও বন্যা হয়ে গেছে, ফলে কি ওর থাকার কোনো জায়গা নাই। তো উঠতে 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 15 কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে অন্য এলাকাতে, এটা এখানে বলছে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো খাদ্য বলছে। আমরা যেমন পড়ছি যে হাইড্রা কি একটি মাংসাশী প্রাণী, মাংস খায়, ঠিক আছে, অন্যান্য প্রাণীদের খায়। ঠিক তেমন ঘাস ফড়িং কি খায়, ঘাস খায়, শাক খায়, ঠিক আছে। যেন বলছে দেখো তৃণভোজী বা শাকাশী প্রাণী, ঠিক আছে, তৃণভোজী বা শাকাশী প্রাণী। ওকে, তারপরে দেখো নিচে আসো, বলছে বাহ্যিক অঙ্গ সংস্থান, ঠিক আছে, বাহ্যিক অঙ্গসংস্থান। এখান থেকে কিছু কথা বলতে গেলে আমরা অলরেডি জানি যে ঘাস ফড়িং কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, এটা আমরা আগে জানছি যে আর্থ্রোপোডা প্রাণীরা কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, তাই না। ওকে, তারপর দেখো বলছে যে পূর্ণাঙ্গ প্রাণী লম্বায় 8 সেন্টিমিটার লম্বা, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে ঘাস ফড়িংয়ের দৈর্ঘ্য কত, বা ঘাস ফড়িং লম্বায় কতটুকু, ঘাস ফড়িং লম্বায় কতটুকু, অ্যান্সার কী হবে ভাইয়া, অ্যান্সার হবে 8 সেন্টিমিটার, ঠিক আছে, 8 সেন্টিমিটার। ওকে, তারপর দেখো বলছে যে হাইটা কী কালারের হয়, দেখে বলছে অনেকটা হলদে সবুজ কালার, অনেকটা হলদে সবুজ কালার। কিন্তু এক প্রকারের ঘাস ফড়িং আছে যেটাকে দেখা যায় উজ্জ্বল নীল হলুদ বর্ণের। কী বর্ণের ভাইয়া, উজ্জ্বল নীল হলুদ, ঠিক আছে। মানে প্রশ্নের ভিতরে যদি নীল থাকে, নীল কথাটা শুধু মনে রাখো, ঠিক আছে। দেখো এখানে হলদে সবুজ, ঠিক আছে, নীল নাই, কিন্তু এখানে কি বলছে, নীল হলুদ। তো হলুদ আছে না সবুজ আছে এটা দেখার কথা নাই, তুমি শুধু মনে রাখো যে নীল আছে কিনা। নীল যদি থাকে তুমি তো ওখানে কি দাগায় দিবা যে পিকিলোসেরাস পিকটাস, ঠিক আছে, পিকিলোসেরাস পিকটাস। তাহলে তোমাকে বলবে যে নিচের কোনটি নীল হলুদ রঙের ঘাস ফড়িং, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে পিকিলোসেরাস পিকটাস, ঠিক আছে, পিকিলোসেরাস পিকটাস। ওকে, তারপরে নিচে আসো, দেখো বলছে যে ঘাস ফড়িংয়ের সারা দেহ কাইটিনযুক্ত কিউটিকলে আবৃত থাকে। এটা আমরা পড়ছি না, এগুলো কিন্তু নতুন পড়া না, সব পুরনো পড়া, ঠিক আছে। ওকে, এবং বহিকঙ্কাল কিসের সৃষ্টি, হাইপোডার্মিস সৃষ্টি, হাইপোডার্মিস দ্বারা সৃষ্টি, বা হাইপোডার্মিস থেকে নিঃসৃত পদার্থ দ্বারা সৃষ্টি, ঠিক আছে। দেহখণ্ডকে কি বলা হয়, স্ক্লেরাইড বলা হয়, এই তো। এবং দেখো এখানে বলছে যে স্ক্লেরাইডগুলো স্ক্লেরাইডগুলো সংযোগস্থল সূচার নামে পাতলা নরম ঝিল্লিতে আবৃত। এই সূচার কথাটা মনে রাখা লাগবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাকে বলবি স্ক্লেরাইডগুলো কি দ্বারা আবৃত থাকে, অ্যান্সার হবে সূচার, ঠিক আছে। ওকে, এখানে আর কিছুই নাই। এখন দেখো ঘাস ফড়িংয়ের দেহ খণ্ডকায়িত এবং অন্য সব পতঙ্গের মতো অঞ্চলে বিভক্ত। কয় অঞ্চলে বিভক্ত ভাইয়া, 3 অঞ্চলে বিভক্ত। এটা এই সংখ্যাটা মনে রাখা লাগবে, 3 অঞ্চল, ঠিক আছে। এখন মনে রাখার কি, এটা এমনি মনে থাকবে, দেখো মস্তক, বক্ষ এবং উদর, ঠিক আছে, মাথা, বুক এবং কি উদর মানে নিচের সাইড বা পেছনের সাইড, ঠিক আছে। ওকে, বা অনেক ক্ষেত্রে মনে করো যে উদর বলতে আসলে যদি বাংলা একাডেমিক হিসাবে হিসাব করো তুমি, উদর বলতে আসলে বোঝায় যে পেটকে, ঠিক আছে, পেটকে আসলে উদর উদর বোঝায়। যাই হোক তাহলে কয়টা অংশ দেখলাম আমরা, 3টা অংশ, মস্তক, বক্ষ, উদর, ঠিক আছে। মস্তকে কি কি থাকে ভাইয়া, দেখো বলতেছে মস্তকে থাকে পুঞ্জাক্ষী এবং অ্যান্টেনা, মাথায় পুঞ্জাক্ষী থাকে এবং অ্যান্টেনা থাকে, এই যে দেখতেছে এটা হলো পুঞ্জাক্ষী, ঠিক আছে। আর এই যে সিংহের মতো এটা হলো কি, এটা হলো অ্যান্টেনা, ঠিক আছে। তারপর বক্ষতে কি থাকে, দেখো বক্ষতে বলছে 3 জোড়া পা 2 জোড়া ডানা থাকে। কয় জোড়া পা কয় জোড়া ডানা, 3 জোড়া পা 2 জোড়া ডানা। জোড়া সংখ্যা মনে রাখা লাগবে, সংখ্যা অবশ্যই মনে রাখতে হবে। তোমাকে প্রশ্ন করবে বক্ষে কয় জোড়া পা থাকে, বক্ষে কয় জোড়া ডানা থাকে, বক্ষে পায়ের সংখ্যা কত, ডানার সংখ্যা কত, এগুলা কিন্তু সংখ্যা জানা লাগবে। তারপরে দেখো উদর, এখন আমরা কি দেখবো ভাইয়া, উদর, ঠিক আছে। দেখো বলছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল এবং জননাঙ্গ সমূহ ধারণ করে। তাহলে উদর পৃষ্ঠে কী কী পাওয়া যায়, শ্বাসরন্ধ্র পাওয়া যায় এবং জননাঙ্গ পাওয়া যায়, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখা লাগবে, কোন অঞ্চলে কোন কোন অঙ্গ পাওয়া যাচ্ছে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এখন আমরা একে একে এগুলো বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে দেখো বলছে যে মস্তক, কি বলছে ভাইয়া, মস্তক, চলো মস্তক নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে। মস্তকটা কয়টি খণ্ডে বিভক্ত ভাইয়া, 6টি খণ্ডে বিভক্ত, এবং এটি দেখতে নাশপাতি আকৃতির, ঠিক আছে। অনেকে এখন বলে ভাই নাশপাতি দেখতে কেমন, দেখো নাশপাতি যারা দেখো নাই তার এই মাথাটাকে দেখো, এটাই হলো নাশপাতি আকার, ঠিক আছে। এই মাথাটাই হলো নাশপাতি আকার, ঠিক আছে। এখন এটাকে নাশপাতি মনে করে আবার কেউ খাইতে যাও না, ঠিক আছে। ওকে, এবং নাশপাতি আকৃতিকে বলা হয় হাইপোগনাথাস। নাশপাতি যে কথা, হাইপোগনাথাসও সেই কথা। এই একই আকৃতিকে কি বলা হয়, নাশপাতি বলা হয়, এটাকে বলা হয় কি হাইপোগনাথাস, ঠিক আছে। ওকে, এবং আসলে হাইপোগনাথাস বা নাশপাতি আকৃতি আসলে বলতে বোঝায় যে মনে করো যে মুখটা চোয়ালের নিচে অবস্থান করবে, ঠিক আছে। দেখো এটা যদি চোখ হয়, আমাদের মানুষের ক্ষেত্রে কি এটা চোখ, এখানে অত নাক থাকে আর এখানে মুখ থাকে, তাই না। কিন্তু ওদের মুখ দেখো এই যে এখানে, তার মানে কি চোয়ালের নিচে, এই চোয়ালের নিচে যে মুখ এটাকে আসলে বলা হয় হাইপোগনাথাস, ঠিক আছে। ওকে, তারপরে দেখো মস্তকের বহিকঙ্কালের কি নাম,
মস্তকের বহিঃকঙ্কালের নাম হলো হেড ক্যাপসুল। ঠিক আছে, মস্তক মানে কি মাথা, মাথার ইংলিশ কি হেড, হেড ক্যাপসুল। ইজি জিনিস না, বেশি কিন্তু কঠিন না। এবং আর একটা নাম আছে সেটা হলো এপিক্রেনিয়াম। হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, হেড ক্যাপসুল যে কথা, এপিক্রেনিয়ামও সেই কথা। ঠিক আছে, এবং এই যে মস্তিষ্কের যে বহিঃকঙ্কাল, ঠিক আছে, বা হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম, এটা আবার কয়েকটি অংশে বিভক্ত। ঠিক আছে, কয়েকটি অংশে বিভক্ত। দেখো যেমন এই যে একদম মাথার উপরের যে স্তর, এই উপরের অংশটাকে বলা হয় ভার্টেক্স। কি বলা হয় ভাইয়া? ভার্টেক্স। ঠিক আছে, এবং এই যে পার্শ্ববর্তী যে স্তর, এটা এই পার্শ্ববর্তী, আচ্ছা মারও বলতেছে ভাই এবার নাকি সেকেন্ড টাইমরা কম চান্স পাবে, আপনার কি মনে হয়? আহ, এগুলো প্রশ্ন ক্লাসের শেষে করতে হয়। ঠিক আছে, পড়ানোর মাঝখানে হুট করে এমন প্রশ্ন করবা না, পড়াশোনা রিলেটেড প্রশ্ন করবা। ঠিক আছে, দেখো সেকেন্ড টাইমাররা এখানে এখানে অনেক ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, এখন দেখো, হ্যাঁ এমন এমন চান্স ছিল যে সেকেন্ড টাইমাররা কম চান্স পাবে। কখন চান্স ছিল? যখন এতদিন সময় বাড়ায় দিছে। পরীক্ষাটা যদি ডিসেম্বরে হইতো বা ডিসেম্বরে যদি হইতো, তাহলে দেখতা যে সেকেন্ড টাইমে বেশি চান্স পাইতো ফার্স্ট টাইমের তুলনায়। ঠিক আছে, কিন্তু ফেব্রুয়ারিতে পরীক্ষা হওয়ার দরুন কি হইলো, যে সেকেন্ড টাইমারদের একটু সুযোগ কমে গেল বা গিয়েছিল, কিন্তু এখন আবার বেড়ে গেছে কিভাবে? কারণ তোমাদের যারা ফার্স্ট টাইমার তাদের রেজাল্টই সেকেন্ড টাইমারদের সুযোগ বাড়ায় দিছে। ঠিক আছে, এখন তোমরা দেখো যে সেকেন্ড টাইমার এবছর যারা 2023 সালে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তাদের রেজাল্ট একটু দেখো, কতজনে প্লাস জিপে 5 পাইছে। ঠিক আছে, তার ভিতরে সায়েন্সের কতজন পাইছে, তার ভিতরে মেডিকেল কতজন পরীক্ষা দিবে, একটু হিসাব করো তুমি নিজে। ঠিক আছে, তারপরে আবার এই বছর মেডিকেলের সিট বাড়াইছে প্রায় 1000। ঠিক আছে, প্রায় 1000, আগে ছিল 4500, এখন হচ্ছে 5500। তাহলে সিট সংখ্যা বাড়ছে। এবছর এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে আলটিমেটলি কার আগায় আছে তুমি এখন নিজে চিন্তা করো। ঠিক আছে, যাই হোক, তারপরেও ফার্স্ট টাইমার যারা ভালো রেজাল্ট করছো, ঠিক আছে, তাদের জন্য সুখবর, কারণ তোমাদের সুযোগ আছে বেশি। যেহেতু সময় বেশি পাইছো তোমরা, তোমাদের সুযোগ আছে। কিন্তু ভাই যারা বলতেছিল যে সেকেন্ড টাইমারদের চাইতে ফার্স্ট টাইমারে বেশি চান্স পাবে, ঠিক আছে, হ্যাঁ এটা পাইতো, বা সেকেন্ড টাইমারদের সুযোগ একটু কমে যেত যদি এই ফার্স্ট টাইমারদের রেজাল্টটা ভালো হইতো। কিন্তু ফার্স্ট টাইমারদের রেজাল্ট এবার এমন রেজাল্ট হয়েছে, ঠিক আছে, এবং সিট সংখ্যা যেহেতু বাড়ছে, সেকেন্ড টাইমাররা অনেক ফ্যাসিলিটি পাবে। এবার আমার মনে হয় যে সেকেন্ড টাইমাররা অনেক চান্স পাবে এবার। ঠিক আছে, হ্যাঁ এবার যে ও বুঝছে, ঠিক আছে, আলফাজ আলী বুঝছে সেকেন্ড টাইমারদের জন্য বড় সুযোগ। ঠিক আছে, ওকে সবাই ভালো করে পড়ো। ওকে, যাই হোক এখন পড়ি আমরা। ঠিক আছে, দেখো যেটা বলতেছিলাম, তাহলে মস্তিষ্কের ওপর এটাকে কি বলি আমরা? ভার্টেক্স বলি। ঠিক আছে, ভার্টেক্স। পাশের যে অংশ, পাশের অংশটাকে আমরা বলি জেনা। কি বলি ভাইয়া? এই যে জেনা, জেনা মানে কি? পাশের অংশ। ঠিক আছে, দেখো তাহলে যেখানে বলছে যে পৃষ্ঠদেশের ত্রিকোণার অঞ্চলকে কি বলা হয়? ভার্টেক্স। দুই পাশের অংশকে বলা হয় জেনা। ঠিক আছে, এবং কপালের অঞ্চলকে কি বলা হয়? ফ্রন্স। আমরা জানি না আমাদের কপালকে কি বলা হয়? ফ্রন্টাল বলা হয়। ফ্রন্ট বা ফ্রন্টাল বা ফ্রন্স, ঠিক আছে, সব কিছুই মানে কি? কপাল। ফ্রন্স, ফ্রন্টাল যেটাই দেখবা মানে মনে করবা চোখ বন্ধ করে কপাল। ঠিক আছে, তাহলে কপালের দিকে চওড়া অংশ কি বলা হয়? ফ্রন্স বলা হয়। ঠিক আছে, এবং ফ্রন্সের নিচে যেটা থাকে, ফ্রন্সের নিচে, ফ্রন্স এটা যদি হয়, ফ্রন্সের নিচে কোনটা আছে দেখো তো? ফ্রন্সের নিচে যেটা আছে সেটাকে বলা হয় ক্লাইপিয়াস। ঠিক আছে, কি বলা হয় ভাইয়া? ক্লাইপিয়াস। ঠিক আছে, এই যে দেখো আয়তাকার, আয়তাকার, এই যে দাগাই তো দিলাম, আচ্ছা দেখো আবার দাগাই দিই, মুছা দিছি দেখো, এই যে আয়তাকার, ঠিক আছে, আয়তাকার যে খণ্ডটা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্লাইপিয়াস। ঠিক আছে, ওকে, তাহলে এগুলো অংশ দেখলাম। তাহলে কি দেখলাম? সর্বপ্রথম উপরে ছিল, মাথার উপরে ছিল ত্রিকোণাকার স্তর, যেটাকে বললাম ভার্টেক্স। দুই পাশে ছিল জেনা। ঠিক আছে, জেনার আর কপালের চর অংশ কি বলে? ফ্রন্স। এবং ফ্রন্সের নিচে যে কি বলে আয়তাকার প্লেট, সেটাকে আমরা কি বলবো? ক্লাইপিয়াস বলবো। ঠিক আছে, ওকে। এছাড়া মস্তিষ্কে আরও কিছু জিনিস থাকে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সেগুলোর ভিতরে একটা হলো, দেখো বলছে যে এক জোড়া পুঞ্জাক্ষী থাকে। ঠিক আছে, পুঞ্জাক্ষী আসলে, পুঞ্জাক্ষী জিনিসটা কি? পুঞ্জাক্ষী জিনিসটা হলো ঘাসফড়িংয়ের চোখ। ঠিক আছে, এবং এই পুঞ্জাক্ষী কী দ্বারা গঠিত? পুঞ্জাক্ষী হলো ওমাটিরিয়া দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত ভাইয়া? ওমাটিরিয়া। আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, তো দেখো, এবং দুইটা পুঞ্জাক্ষী, ঠিক আছে, এবং তিনটা সরলাক্ষী। ঠিক আছে, দুইটা পুঞ্জাক্ষী এবং তিনটা সরলাক্ষী দ্বারা গঠিত। ঠিক আছে, এবং সরলাক্ষীর একটা নাম হলো ওসেলি। সরলাক্ষী যে কথা, ওসেলিও সেম কথা। ঠিক আছে, তাহলে মস্তিষ্কে এক জোড়া পুঞ্জাক্ষী বা দুটি পুঞ্জাক্ষী এবং তিনটি সরলাক্ষী আছে। ঠিক আছে, তিনটি সরলাক্ষী আছে এবং এক জোড়া অ্যান্টেনা আছে। ওই যে অ্যান্টেনা, অ্যান্টেনা, ঠিক আছে, অ্যান্টেনা, ওকে। এবং এক সেট কি থাকে? মুখপাঙ্গ বিদ্যমান। এই যে মুখপাঙ্গ যেগুলো আমরা দেখলাম মাত্র, এক সেট মুখপাঙ্গ থাকে। ঠিক আছে, ওকে, এখন আমরা দেখবো পুঞ্জাক্ষী বা
চোখ। দেখো এখানে বলছে ওমাটিডিয়া, ওমাটিডিয়া এখানে বলছে অসংখ্য ওমাটিডিয়া দিয়ে পুঞ্জাক্ষী গঠিত হয়। তার মানে আমরা বলতে পারি না ওমাটিডিয়াই কি পুঞ্জাক্ষীর গাঠনিক একক। তোমাকে সুন্দর করে প্রশ্ন করবে পুঞ্জাক্ষীর গাঠনিক একক কি, ওমাটিডিয়া, ওসেলি নাকি, ঠিক আছে, অনেকে জায়গায় দিয়ে আসবে ওসেলি, ঠিক আছে, কিন্তু আসলে কি ওমাটিডিয়া। তারপরে এখন দেখো ওসেলি দেখবো, ওসেলি বা যেটাকে আমরা কি বললাম সরলাক্ষী, সরলাক্ষী বা ওসেলি। চলো একটু দেখি সরলাক্ষী বা ওসেলিতে কি বলছে। দেখো সরলাক্ষী বা ওসেলি, এখানে শুধু এটুকু কথাই মনে রাখবা যে সংখ্যাগত তিনটি সরলাক্ষী বা ওসেলি থাকে, এবং দেখো এটা হলো রেটিনার মতো কাজ করে, রেটিনার মতো কাজ করে। তোমাকে প্রশ্ন করবে ঘাস ফড়িংয়ের মুখপাঙ্গের বা মস্তকের কোন অংশটি রেটিনার মতো কাজ করে, ঠিক আছে। অ্যান্সার কি, অ্যান্সার হবে ভাই ওসেলি, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখবো অ্যান্টেনা, অ্যান্টেনার বাংলা নাম কি, অ্যান্টেনার বাংলা নাম হলো শুঙ্গ, ঠিক আছে, অ্যান্টেনা বা শুঙ্গ, ঠিক আছে, মানে শিং, শিং, ঠিক আছে। ওকে, অ্যান্টেনা কী কী কাজে ব্যবহার করা হয় দেখো বলছে যে স্পর্শ করতে, ঘ্রাণ নিতে, শব্দ তরঙ্গ অনুভব করতে, ঠিক আছে, স্পর্শ, ঘ্রাণ এবং শব্দ তরঙ্গ অনুভব করতে কোনটি ব্যবহার করা হয়, অ্যান্টেনা ব্যবহার করা হয়। যখন ঘাস ফড়িং কোনো একটা খাবার গ্রহণ করে ওইটাকে স্পর্শ করবে এই অ্যান্টেনা দিয়ে, ঠিক আছে, ঘ্রাণ নিবে অ্যান্টেনা দিয়ে, শব্দ তরঙ্গ অনুভব করবে কোনটা দিয়ে, এই অ্যান্টেনা দিয়ে, ঠিক আছে। এবং অ্যান্টেনার তিনটা অংশ রয়েছে, কয়টা অংশ ভাইয়া, তিনটা অংশ। দেখো স্কেপ, পেডিসেল এবং ফ্লাজেলাম, স্কেপ, পেডিসেল এবং ফ্লাজেলাম। এবং দেখো এই স্কেপ, পেডিসেল এবং ফ্লাজেলাম, এই পেডিসেল হলো সবচাইতে খাটো এবং মোটা, দেখো যেখানে লেখা আছে, দেখো পেডিসেল হলো খাটো এবং অবিভক্ত, মোটা এবং অবিভক্ত, ঠিক আছে, অবিভক্ত, সরি, ঠিক আছে, অবিভক্ত। এবং দেখো ফ্লাজেলাম, ফ্লাজেলা জিনিসটাই আমরা জানি না ফ্লাজেলা জিনিসটা আসলে কি, লম্বা হবে, ঠিক আছে, এবং কি হবে, লম্বা হবে, গতিশীল হবে, এরকমই তো ফ্লাজেলার বৈশিষ্ট্য, তাই না, এগুলো আমরা জানি। তো দেখো এখানে বলছে যে ফ্লাজেলাম জিনিসটা কি বেশ লম্বা এবং 25টা খণ্ডকে বিভক্ত। এই 25টা খণ্ড কথাটা খুবই ইম্পর্টেন্ট, 25টা খণ্ড কথাটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে প্রশ্ন করবে যে যে অ্যান্টেনার ফ্লাজেলাম কয় খণ্ডকে বিভক্ত, কয় খণ্ডকে বিভক্ত ভাইয়া, 25 খণ্ডকে বিভক্ত। সবচাইতে মোটা বা খাটো অংশ কোনটি, পেডিসেল, ঠিক আছে। ওকে, তারপরে এখন আমরা দেখব মুখপাঙ্গ, কি দেখবো ভাইয়া, মুখপাঙ্গ, ঠিক আছে। ওকে, দেখো 5টি অংশ নিয়ে মুখপাঙ্গ গঠিত, কয়টি অংশ ভাইয়া, 5টি। মস্তক কয়টা অংশ ছিল, 6টি। মস্তকে কয়টা অংশ ছিল ভাইয়া, 6টি। অ্যান্টেনা কয়টা অংশ ছিল ভাইয়া, 3টি। এখন মুখপাঙ্গে কয়টা অংশ, 5টি। 5টি অংশের নাম লাগবে ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম এবং হাইপোফ্যারিংস, ঠিক আছে। মানুষের সাথে মিল আছে না, ম্যাক্সিমাম নামগুলো কি মানুষের সাথে মিলে যাচ্ছে। ওকে, এখন আমরা দেখবো, এখন নামগুলা দেখবো এবং কাজগুলা দেখবো, ঠিক আছে। দেখো এখানে বলছে ল্যাব্রাম, ল্যাব্রামের একটা নাম হলো ওপরের অষ্ঠ, ঠিক আছে, ল্যাব্রামের একটা নাম কি ভাইয়া, ওপরের ওষ্ঠ। ল্যাব্রামের কাজগুলা লাগবে, কাজগুলা কি বলছে, খাবার ধরে রাখতে সাহায্য করে এবং মেন্ডিবলের দিকে খাবার ঠেলে দিতে সাহায্য করে এবং স্বাদ নিতে সাহায্য করে। অনেকগুলা কাজ মনে রাখা লাগবে, খাবার ধরে রাখতে সাহায্য করে, ম্যান্ডিবলের দিকে ঠেলে দিতে সাহায্য করে এবং স্বাদ নিতে সাহায্য করে, 3টা কাজ, ঠিক আছে। তারপরে দেখবো ম্যান্ডিবল, কি দেখবো ভাইয়া, ম্যান্ডিবল দেখবো। দেখো ম্যান্ডিবলকে কি বলা হয়, দেখো চোয়াল বলা হয়, কি বলা হয় ভাইয়া, চোয়াল বলা হয়। ম্যান্ডিবলের কাজ কি, খাদ্য কেটে চেবানোয় চোয়ালের কাজ, ঠিক আছে। তাহলে খাদ্য কাটতে বা চিবানোতে, ঠিক আছে, খাদ্য কাটতে বা চিবানোতে সাহায্য করে কোনটি, ম্যান্ডিবল, ঠিক আছে। তাহলে প্রথমে বললাম ল্যাব্রাম, কি বললাম ভাইয়া, ল্যাব্রাম, ল্যাব্রামের কাজ কি, খাদ্য খাবার ধরে রাখতে সাহায্য করে, তারপর ম্যান্ডিবলের দিকে ঠেলে দিতে সাহায্য করে এবং কি স্বাদ নিতে সাহায্য করে, ঠিক আছে। দেখো জিনিসটা প্রথমে আমরা বলতেছি ল্যাব্রাম না, আমরা একটা খাদ্য প্রথমে কী করি, ধরি, ঠিক আছে, তারপরে মুখের দিকে কী করি, ঠেলে দেই, তারপরে স্বাদ নেই, এভাবে সিরিয়ালি মনে রাখবা, ঠিক আছে। তারপরে দেখো ম্যান্ডিবল, তারপরে কী করবে, আমরা মুখের ভিতর নিলাম, নেওয়ার পর কী করবো, চাবাবো না, তারপর দেখো চাবাইতেছে, ঠিক আছে, মানে চিবানোর কাজে সাহায্য করতেছে কোনটা, ম্যান্ডিবল, ঠিক আছে। তারপর দেখো আছে ম্যাক্সিলা, কি দেখো ভাইয়া, ম্যাক্সিলা, ম্যাক্সিলাটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, কারণ দেখো বলছে ম্যাক্সিলা কয়েকটি খণ্ডে বিভক্ত, কয়েকটি খণ্ডে বিভক্ত। এই খণ্ডগুলোর নাম মনে রাখবা কষ্ট লাগে দিয়ে, কি দিয়ে ভাইয়া, আমি লিখে দিই এখানে, ঠিক আছে। দেখো ম্যাক্সিলা মনে রাখবা কষ্ট লাগে, সেখানে তো জায়গায় নাই, এখানে লিখি কষ্ট লাগে, ঠিক আছে, কষ্ট লাগে। কতে মনে রাখবা কার্ডো, কতে কি ভাইয়া, কতে হলো কার্ডো, তারপরে কতে কার্ডো, তারপরে এই যে দন্ত এখানে যদিও প্যাট কাটা মধ্যে শয়টায় আছে, এখানে দন্ত শটাতে মনে রাখবা কি স্টাইপস, কার্ডো স্টাইপস,
ঠিক আছে। তারপরে লাগের লা দিয়ে মনে রাখবা ল্যাসিনিয়া, এবং গ্যা দিয়ে মনে রাখবা গ্যালিয়া। ঠিক আছে, তাহলে কার্ডোস্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া, এগুলো কী দিয়ে মনে রাখবো আমরা? কষ্ট লাগে দিয়ে মনে রাখবো। ঠিক আছে, ওকে। তারপরে দেখো বলছে যে লাস্টের অংশ যেটা গ্যালিয়া, গ্যালিয়ার পাশে 5 অংশ বিশিষ্ট ম্যাক্সিলারি পাল্প থাকে। তোমাকে প্রশ্ন করবে ম্যাক্সিলারি পাল্প কয় অংশ বিশিষ্ট? ম্যাক্সিলারি পাল্প কয় অংশ বিশিষ্ট ভাইয়া? 5 অংশ বিশিষ্ট। ঠিক আছে, ওকে। এই তো, এখানে আর কিছু লাগবে না। তারপর দেখো ল্যাবিয়াম, ল্যাবিয়াম। ঠিক আছে, দেখো দেখো ল্যাবিয়াম দুটি খণ্ডে বিভক্ত, একটা হলো মেন্টাম আর একটা হলো সাবমেন্টাম। এটা তোমরা দিয়ে মনে রাখতে পারো। ঠিক আছে, মশলা দিয়ে মনে রাখতে পারো, মশলা। ঠিক আছে, লতে হলো ল্যাবিয়াম, লতে হলো ল্যাবিয়াম। ঠিক আছে, মতে হলো মেন্টাম, শতে হলো কি সাবমেন্টাম। আর মেন্টাম মনে রাখলে সাবমেন্টাম মনে রাখা যায়। ঠিক আছে, ইজি, ওকে। তারপরে আসো, দেখো এখানে বলছে যে লেবিয়াল পাল্প সংবেদী অঙ্গ হিসাবে কাজ করে। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটি সংবেদী অঙ্গ হিসাবে কাজ করবে করে? অ্যান্সার কি? অ্যান্সার হবে লেবিয়াল পাল্প। এবং এটা কি উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে। খুবই ইম্পর্টেন্ট, ল্যাবিয়াল পাল্পের কাজগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখা লাগবে। ঠিক আছে, একটা কি, একটা হলো সংবেদী অঙ্গ হিসাবে কাজ করা, একটা কি উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে। ওকে, তারপরে দেখবো আমরা হাইপোফ্যারিংস। কি দেখবো ভাইয়া? হাইপোফ্যারিংস। দেখো বলছে ল্যাব্রামের নিচে ক্ষুদ্র মাংসল হাইপোফ্যারিংস বা উপজিহ্বাটি অবস্থিত। ঠিক আছে, এগুলো আসলে তোমাদের যদি চিত্র সহ দেখাইতে পারতাম খুব ভালো হইতো, কিন্তু আমাদের আসলে অত টাইম নাই। ঠিক আছে, চিত্র সহ দেখা পর অত টাইম নাই। ঠিক আছে, ওকে। তারপর দেখো হাইপোফ্যারিংস, হাইপোফ্যারিংসের কাজটা একটু মনে রাখো। কি বলছে? যে খাদ্যবস্তুকে নাড়াচাড়া করে লালার সাথে মেশাতে সাহায্য করে। তোমাকে বলবে যে লালার সাথে খাবার মেশাতে কোনটি সাহায্য করে? লালার সাথে খাবার মেশাতে কোনটি সাহায্য করে ভাইয়া? হাইপোফ্যারিংস। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখবো বক্ষ বা বুক। ঠিক আছে, বক্ষ মানে কি? বুক। ঠিক আছে, বক্ষ 3 ভাগে বিভক্ত, একটা হলো অগ্রবক্ষ, মধ্যবক্ষ, আর একটা হলো কি পশ্চাৎ বক্ষ। এটা কি মুখস্থ করার দরকার আছে? মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, এবং আরেকটা জিনিস মনে রাখবা, দেখো প্রত্যেকটা বক্ষের কি ভাইয়া, দেখো দেখো প্রত্যেকটা বক্ষের, দেখো বলছে যে পৃষ্ঠদেশ, পৃষ্ঠদেশ মানে কি বলতো? পৃষ্ঠদেশ মানে ডরসাল, ডরসাল সাইড। ঠিক আছে, ডরসাল সাইড কিসে গঠিত? টারগামে গঠিত, টারগামে গঠিত। ঠিক আছে, তারপর অঙ্কীয় দেশ, অঙ্কীয় দেশের মানে কি ভাই বলতো? অঙ্কীয় দেশ মানে ভেন্ট্রাল, ভেন্ট্রাল, তাই না? আমরা পড়ছি না এগুলা? অঙ্কীয় দেশ মানে কি? ভেন্ট্রাল, ভেন্ট্রাল কি দ্বারা গঠিত ভাই? স্টারনাম দিয়ে গঠিত। এবং পার্শ্বীয় দেশ বা যেটাকে আমরা কি বলি ল্যাটারাল, ল্যাটারালটা কি দ্বারা গঠিত ভাইয়া? প্লিউরান দ্বারা গঠিত। ঠিক আছে, পৃষ্ঠদেশ মানে কি? পৃষ্ঠদেশ মানে দেহের উপরে যেটা থাকে। ঠিক আছে, তোমার দেহের মানে পিঠের অংশ আর কি। ঠিক আছে, অঙ্কীয় দেশ মানে কি? দেহের নিচের অংশ, মানে তোমার পেটের দিকের সাইডটা। ঠিক আছে, যে পাশে হৃৎপিণ্ড আছে, তোমার কথা বলতেছি। ঠিক আছে, সেটা হলো কি অঙ্কীয় দেশ বা ভেন্ট্রাল যেটাকে বলি। তারপরে পার্শ্বদেশ বা ল্যাটারাল মানে কি? তোমার যে দুই পাশে দুইটা হাত আছে, দুইটা সাইড কি? দুইটা সাইড হলো ল্যাটারাল বা পার্শ্বদেশ। এটা কি দ্বারা গঠিত? প্লিউরন দ্বারা গঠিত। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তারপরে নিচে আসো, দেখো এখানে বলছে যে অগ্রবক্ষের টার্গাম অংশটি বেশ বড়। ঠিক আছে, এই অগ্রবক্ষের যে টার্গাম অংশ আছে বা পৃষ্ঠদেশের যে অংশটা আছে অগ্রবক্ষের, এটা বেশ বড়, চওড়া এবং পেছনে ও পাশে প্রসারিত। এজন্য অগ্রবক্ষের এই টার্গামকে বলা হয় প্রোনোটাম। কি বলা হয়? প্রোনোটাম। ঠিক আছে, প্রো মানে কি? প্রো মানে আগে বা বড় বা যেটা বেশি দক্ষ, সেটাকে আমরা কি বলি? প্রোনোটাম বলি, তাই না? প্রো কথাটা বলি। ঠিক আছে, ওকে। তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে যে অগ্রবক্ষের টার্গামকে কি বলা হয়? অ্যান্সার কি? অ্যান্সার হবে প্রোনোটাম। ঠিক আছে, ওকে। তারপর দেখো বলছে বক্ষাঞ্চলে রয়েছে শ্বাসরন্ধ্র, ডানা ও পা। কি কি রয়েছে ভাইয়া? শ্বাসরন্ধ্র, ডানা এবং পা। ঠিক আছে, কয়টা শ্বাসরন্ধ্র, কয়টা ডানা, কয়টা পা আমরা একটু পরেই দেখব। ঠিক আছে, ওকে। দেখো এখানে বলছে আসলে বক্ষ অঞ্চলে, আমি এখানে লিখে দিই, তারপরেও এটা একটু মনে রাখো যে শ্বাসরন্ধ্র থাকে 2 জোড়া। কয় জোড়া ভাইয়া? 2 জোড়া। ডানা থাকে 2 জোড়া, ডানা থাকে 2 জোড়া। ঠিক আছে, এটা একটু মনে রেখো। যদি আমরা নিচে পড়বো, তারপর এখানে লেখা দিলাম যাতে বারবার একটু রিভিশন হয়ে যায় আর কি। ওকে, তারপর দেখো শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল দেখবো আমরা। ঠিক আছে, আমরা কি পড়ছিলাম? এই যে একটু আগে দেখলাম যে 2 জোড়া শ্বাসরন্ধ্র। ঠিক আছে, একটু আগে যেটা লেখা দিলাম 2 জোড়া শ্বাসরন্ধ্র আছে। ঠিক আছে, এখানে শুধু এটা লাগবে। তারপর দেখো ডানা,
কয় জোড়া ডানা আছে, এখানে 2 জোড়া ডানা আছে, ঠিক আছে। তার ভিতরে দেখো সামনে যে ডানা থাকে, সামনে যে ডানা দুটি থাকে সেই ডানা দুটি শক্ত এবং এই ডানা দুটি নড়তে পারে না, মানে উড়তে সাহায্য করে না, ঠিক আছে। ডানা কয়টা আছে, ডানা আছে কয়টা, ডানা আছে 2টা, মানে 2 জোড়া, ঠিক আছে। এবং 2 জোড়ার মানে প্রত্যেকটা জোড়ার ধরন আলাদা। সামনে যে মানে 2 জোড়া আছে বা ওপরে যে 2 জোড়া আছে, ঠিক আছে, এই ডানা দুইটা কি, দুইটা হলো শক্ত, ঠিক আছে। এবং এই দুইটা ডানা কি করে, উড়তে সাহায্য করে না, ঠিক আছে। আলটিমেটলি এটা হলো সেফটি হিসাবে কাজ করে, মানে যেই ডানার সাহায্যে ওড়ে ওটা তো নরম পাতলা, ওইটাকে ঢেকে রাখে, ঠিক আছে। ওই নরম বা পাতলা ডানাকে কি করে ভাইয়া, ঢেকে রাখে। এজন্য এই শক্ত ডানাকে বলা হয় এলিট্রা। কি বলা হয়, নামটা মনে রাখবা, শক্ত ডানাকে কি বলা হয়, এলিট্রা, ঠিক আছে, নামটা একটু মনে রাখবা। ওকে, আবার ট্যাগমিনাও বলা হয়, যাই হোক ট্যাগমিনা না এলিট্রা নামটা মনে রাখো, ঠিক আছে। ওকে, তারপর দেখো নিচে আসো, দেখো বলছে যে পিছনের বা পশ্চাৎবক্ষীয় দানা দুটি বেশ বড়, চড় এবং পর্দার মতো স্বচ্ছ, ঠিক আছে, মানে পেছনে যেটা থাকে, ঠিক আছে, পশ্চাৎবক্ষীয় মানে পেছনে যে দানাটা থাকে, দেখো এই যেটা, ঠিক আছে, এই যেটা, এটা হলো পেছনের ডানা, এটা হলো কি সামনের ডানা, এটা হলো শক্ত, এটা হলো কি নরম, ঠিক আছে। এই যে বড় দেখতে আসছো না, এটা দিয়ে আসলে ওড়ে, ঠিক আছে, এটা দিয়ে কি করে, এই যে এটাকে ঢেকে রাখে, ঠিক আছে। ওকে, তো এটা কি বলছে, দেখো পশ্চাৎবক্ষীয় ডানাটি বেশ বড়, চওড়া, স্বচ্ছ এবং কি উড়তে সাহায্য করে, ঠিক আছে। ওকে, তারপরে এখন আমরা দেখবো পা। কি দেখবো ভাইয়া, পা। দেখো এখানে বলছে বক্ষের প্রত্যেক অংশে 1 জোড়া করে মোট 3 জোড়া পা আছে। কয় জোড়া পা আছে ভাইয়া, 3 জোড়া পা আছে, ঠিক আছে। তাহলে এখানে পায়ের এখানে লেখা নাও কয় জোড়া পা, বলো তো, পা এখানে কয় জোড়া আছে, 3 জোড়া, 3 জোড়া পা আছে, ঠিক আছে। তাহলে শ্বাসরন্ধ্র ডানা দুইটা আছে, 2 জোড়া করে, পা আছে কয় জোড়া, পা আছে 3 জোড়া, তাই না। ওকে, দেখো যেটা বললাম যে বক্ষ প্রত্যেক অংশে 1 জোড়া করে মোট 3 জোড়া পা রয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে প্রতিটি পা 5 খণ্ডে বিভক্ত। কয় খণ্ডে বিভক্ত, 5 খণ্ডে। একটা জিনিস লক্ষ্য করছো, আমরা কিন্তু এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম জিনিসই কয়টা করে দেখতেছি, 5টা করে দেখতেছি, ঠিক আছে। ওকে, এই যে 5টা খণ্ড, ঠিক আছে, এই 5টা খণ্ডের নাম আছে আলাদা আলাদা। তো এই নামটা অনেকভাবে মনে রাখে। তো আমি কিভাবে মনে রাখতাম, আমি মনে রাখতাম দেখো একটু ফানি টাইপের নামটা হলো কটোফিটিটা, ঠিক আছে। আমি কথাটা একটু মনে রাখতাম, দেখো কটো ফিটিটা, ঠিক আছে, কটোফিটিটা, ঠিক আছে, এই নামটা একটু মনে রাখবা, মানে যে একবার একটু বলবা, দরকার পড়লে আজকে মনে করো যে এই ক্লাস শেষ থেকে শুরু করবা, কটোফিটিটা মুখ দিয়ে উচ্চারণ করতে করতে দেখবা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো কটোফিটিটার ক দিয়ে মনে রাখবা কক্সা, ট দিয়ে মনে রাখবা ট্রোক্যান্টর, ঠিক আছে। তারপরে ফি দিয়ে মনে রাখবা ফিমার, ঠিক আছে। টি দিয়ে মনে রাখবা টিবিয়া, টা দিয়ে মনে রাখবা টার্সাস, হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখো প্রত্যেকটা কক্সা, ট্রোক্যান্টর, ফিমার, টিবিয়া, তারপরে কি টার্সাস, ঠিক আছে, সবগুলা দেখো জায়গার নাম দেওয়া আছে, কোনটা কোন অঞ্চলকে বলা হয় তোমরা একটু দেখা নিও, ঠিক আছে। অত ডিটেলসে দেখাইতে গেলে টাইম একটু বেশি লাগবে, যেহেতু দেওয়া আছে তোমরা একটু দেখা নিও। আর মনে রাখবা কীভাবে, কটোফিটিটা দিয়ে মনে রাখবা, ঠিক আছে। ওকে, তারপরে এখানে আর কি লাগবে দেখো, এখানে আর কিছু লাগবে না। তারপরে নিচে আসো, দেখো বলতাছে উদর, আমাদের বক্ষ পড়া শেষ, ঠিক আছে, আমাদের মস্তক পড়া শেষ, বক্ষ পড়া শেষ, আমরা কি পড়বো ভাইয়া, উদর পড়বো, ঠিক আছে। উদর কয় খণ্ডকে বিভক্ত, 11 খণ্ডকে বিভক্ত, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। উদর কয় খণ্ডকে বিভক্ত ভাইয়া, 11 খণ্ডকে বিভক্ত। প্রত্যেকটা খণ্ডকে কি বলা হয়, পৃষ্ঠদেশ। আচ্ছা, প্রত্যেক খণ্ডকের পৃষ্ঠদেশ ভাইয়া টার্গাম দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত ভাইয়া, টার্গাম দ্বারা গঠিত। এটা তো আমরা আগে পড়ছি, ঠিক আছে। ওই যে যখন বক্ষ পড়লাম তখনও পড়ছিলাম কি, যে পৃষ্ঠদেশ সবসময় টার্গাম দ্বারা গঠিত এবং অঙ্কীয় দেশ কি দ্বারা গঠিত, স্টারনাম দ্বারা গঠিত, ঠিক আছে। এখানে যদি পার্শ্বদেশ বলে নাই, এজন্য কি দেখো বলছে যে কোনো প্লিউরান থাকে না, ঠিক আছে। তো এখান থেকে তোমাকে প্রশ্ন করতে পারে যে নিচের কোনটি উদর পৃষ্ঠে দেখা যায় না। অ্যান্সার কেউ অ্যান্সার হবে ভাইয়া, দেখো তোমাকে অপশন দিবে, ঠিক আছে, টার্গাম, স্টারনাম, প্লিউরন, কোনটা হবে ভাইয়া, প্লিউরন হবে, তাই না। কারণ কি দেখো অনেকে দেখবে যে টার্গাম, স্টারনাম, প্লিউরন তো একসাথে পড়ছিলাম, তাহলে হয়তো প্লিউরনও থাকবে, কিন্তু প্লিউরন কিন্তু উদর পৃষ্ঠে থাকে না, এটা একটু মনে রাখো, ঠিক আছে। তারপর দেখো বলছে টিম্পেনাম। আচ্ছা, টিম্পেনাম নামটার সাথে আমাদের পরিচিতি আছে না একটু, টিম্পেনাম বা টিম্পেনিক পর্দা আমরা পড়ছিলাম না, কানের ভেতরে থাকে, ঠিক আছে। ওকে, দেখো টিম্পেনামের সাথে এখানে শ্রবণথলির ব্যাপার স্যাপার আছে, দেখো যে বলছে শ্রবণ অঙ্গ বা শ্রবণথলি আছে, ঠিক আছে। এর নাম কি, এটাকে বলা হয় টিম্পেনিক পর্দা, ঠিক আছে, বা টিম্পেনাম, ঠিক আছে, ওই একই জিনিস। তারপর দেখো বলছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল।
ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে একটু মনে রাখা লাগবে যে টিম্পেনাম কোথায় থাকে, প্রথম খণ্ডকে থাকে। এই যে 11টা খণ্ডক দেখলাম না আমরা, যে উদর পৃষ্ঠে কয়টি খণ্ডক থাকে ভাইয়া, 11টা খণ্ডক। 11টা খণ্ডকের ভিতরে প্রথম খণ্ডকে থাকে কি, টিম্পেনাম। ঠিক আছে, তারপরে শ্বাসরন্ধ্রক, শ্বাসরন্ধ্রক বা স্পাইরাকল কোন খণ্ডকে থাকে বলো তো? দেখো বলছে যে প্রথম থেকে অষ্টম খণ্ডক পর্যন্ত প্রতি খণ্ডকের পার্শ্বদেশে এক জোড়া করে মোট 8 জোড়া শ্বাসরন্ধ্রক থাকে। ঠিক আছে, 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটি খণ্ডকে থাকে এক জোড়া করে, তাহলে 8টি খণ্ডকে কয় জোড়া থাকবে, মোট 8 জোড়া থাকবে। ঠিক আছে, একদম ইজি বিষয়। তারপরে দেখো বলছে যে পায়ু বা বহিজননাঙ্গ, এটা একটু লাগবে, পায়ু বা বহিজননাঙ্গ। এখানে একটু অনেক ইম্পর্টেন্ট কথা বলছে, যেমন বিশেষ করে দেখো বলছে যে 11 নাম্বার খণ্ডক, মানে একদম শেষ খণ্ডকে থাকে সুপ্রা অ্যানাল প্লেট, সুপ্রা অ্যানাল প্লেট। ঠিক আছে, সুপ্রা অ্যানাল প্লেটকে কয় নাম্বার খণ্ডকে থাকে ভাইয়া, 11 নাম্বার খণ্ডকে থাকে। তারপর দেখো বলছে দশম খণ্ডকে থাকে অ্যানাল সার্কি, দশম খণ্ডকে কি থাকে ভাইয়া, অ্যানাল সার্কি। ঠিক আছে, অ্যানাল সার্কি কয় নাম্বার খণ্ডকে থাকে, দশম খণ্ডকে। নাম মনে রাখা লাগবে কোনটা কয় নাম্বার খণ্ডকে থাকে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো দেখো এই ওভিপজিটর। ঠিক আছে, এটা কি বলা হয়, ডিম পাড়ার অঙ্গ। এটা কয় নাম্বার থাকে, নবম খণ্ডকে থাকে। ঠিক আছে, নবম খণ্ডকে, খুবই ইম্পর্টেন্ট। নবম খণ্ডকে কি থাকে ভাইয়া, ওভিপজিটর। ওভিপজিটরকে কি বলা হয়, ডিম পাড়ার অঙ্গ বলা হয়। এখান থেকে অনেকভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এইটুকু 100% পড়তে হবে। এই পায়ু ও বহিজননাঙ্গ একদম 3 স্টার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। অনেকবার প্রশ্ন আসছে মেডিকেল এখান থেকে, যে কোনোবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এখন দেখবা এই পুরুষ ঘাস ফড়িং ও স্ত্রী ঘাস ফড়িংয়ের পার্থক্য দিছে। ঠিক আছে, একটু রিডিং পড়বা সুন্দর করে। ঠিক আছে, ওই দেখবা যে ওভিপজিটর। ঠিক আছে, তারপরে আরও কিছু কিছু মনে করো যে বলছে, যে আমরা পড়ে আসছি অলরেডি। ঠিক আছে, বিশেষ করে মনে করো যে 5, 6 এবং 7 এই 3টা টপিক একটু ভালো করে দেখবা। ঠিক আছে, জেনারেল সার্কি। ঠিক আছে, এগুলাই বলছে। ওকে, তারপরে আমরা এখন আসবো ঘাস ফড়িংয়ের সিলোম ও অন্তর্গঠন। কি দেখবো ভাইয়া, সিলোম ও অন্তর্গঠন। ঠিক আছে, দেখো বলছে এখানে কি লাগবে, দেখো ঘাস ফড়িংয়ের ভেতরে তরলের মতো, মানে আমাদের শরীরের ভিতরে যেমন রক্ত আছে না, ঘাস ফড়িংয়ের শরীরের ভিতরে রক্তর মতো যে প্রবাহমান তরল, সেটাকে বলা হয় হিমোলিম্ফ। কি বলা হয় ভাইয়া, হিমোলিম্ফ। এটা একটু মনে রাখো। ঠিক আছে, ওকে, নিচে আসো, দেখো এখন পড়বো আমরা আচ্ছা এখানে দেখো কয়েকটা জিনিস বলছে, যে দেহর পৃষ্ঠদেশে থাকে অ্যাওয়ার্টা বা হৃদযন্ত্র। হৃদযন্ত্র কোথায় থাকে, পৃষ্ঠদেশে। এগুলো যদিও ফার্স্ট অধ্যায়ের পর আমরা পড়ছি, ফার্স্ট অধ্যায়। ঠিক আছে, তারপরে অঙ্কীয় দেশে থাকে স্নায়ুরজ্জু। স্নায়ুরজ্জু কোথায় থাকে ভাইয়া, অঙ্কীয় দেশে থাকে। ঠিক আছে, আর দেখো বলছে যে মালপিজিয়ান নালিকা হিমোশিলা বিস্তৃত। আচ্ছা এগুলো লাগবে না। ঠিক আছে, তুমি শুধু এটা মনে রেখো যে পৃষ্ঠদেশে হৃদযন্ত্র থাকে। হৃদযন্ত্র থাকে কোথায়, পৃষ্ঠদেশে। আর অঙ্কীয় দেশে থাকে কোথায়, স্নায়ুরজ্জু। ঠিক আছে, আর আমাদের কিন্তু অঙ্কীয় দেশে হৃৎপিণ্ড থাকে, অঙ্কীয় দেশে হৃৎপিণ্ড থাকে। ঠিক আছে, দেখো ওদের হৃৎপিণ্ড কোথায় থাকে, যে পিঠে থাকে। আমাদের হৃৎপিণ্ড বুকে থাকে। ঠিক আছে, এরকম আর কি। ওকে, তারপরে দেখো পৌষ্টিকতন্ত্র দেখবো। পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিকতন্ত্র কয় ভাগে বিভক্ত, 2 ভাগে। একটা হলো পৌষ্টিক নালী, একটা হলো পৌষ্টিক গ্রন্থি। দুইটাই লাগবে। এবং দেখো পৌষ্টিক গ্রন্থি এবং পৌষ্টিক নালী 3টা করে ভাগ করছে। পৌষ্টিক নালী 3টা অংশের নাম কি, দেখো সুন্দর করে বলছে যে স্টোমোডিয়াম, মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়াম। স্টোমোডিয়াম, মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়াম। আর পৌষ্টিক গ্রন্থি কি বলছে ভাইয়া, দেখো যে লালা গ্রন্থি, মেসেন্টেরন, অন্তঃবরণ এবং কি হেপাটিক্সিকা। ঠিক আছে, তোমাকে সুন্দর করে প্রশ্ন করবো, যে বলছিলাম 3টা অপশন মানে স্যারদের ফেভারিট। দেখো এখানেও 3টা, আবার কি এখানেও 3টা। ঠিক আছে, তাহলে কি সুন্দর করে প্রশ্ন করবে না, জাস্ট কিছুই না, এখান থেকে একটা অপশন নিয়ে এখানে বসায় দিবে, দিয়ে সুন্দর করে একটা প্রশ্ন বানায় ফেলবে। ঠিক আছে, আবার দেখো বলবে যে স্টোমোডিয়ামের অংশ নয় কোনটি, কি কি অংশ আছে, দেখো মুখ ছিদ্র, গলবল, গ্রাস নালী, কর্প এবং কি গিজার্ড। ঠিক আছে, এটা যেহেতু ইম্পর্টেন্ট হলো এই প্রোক্টোডিয়ামের অংশ, ইলিয়াম, কোলন, রেকটাম এবং কি পায়োছিদ্র। ঠিক আছে, নামগুলো একটু মনে রাখা লাগবে সিরিয়ালি। সিরিয়ালি নাম মনে রাখলে তোমার নামগুলো মনে রাখা লাগবে, কারণ বলবে যে নিচে কোনটি প্রোক্টোডিয়ামের অংশ নয়, কোনটি স্টেমোডিয়ামের অংশ নয়। ঠিক আছে, ওকে, এখন আমরা দেখবো পৌষ্টিক নালী। কি দেখবো ভাইয়া, পৌষ্টিক নালী, ওই যে মাত্র বললাম পৌষ্টিক নালী 3টা অংশ আছে, একটা হলো স্টোমোডিয়াম, মেসেন্টেরন এবং কি প্রোক্টোডিয়াম। ঠিক আছে, স্টোমোডিয়াম, মেসেন্টেরন এবং কি প্রোক্টোডিয়াম। ঠিক আছে, দেখো এখানে বলছে যে দেখো এখানে বলছে
যে মুখ ছিদ্র প্রোক্টোডিয়াম স্টোমোডিয়ামের প্রথমে কি আসছিল, মুখ ছিদ্র আসছিল না। দেখো মুখ ছিদ্র কথা বলছে, আমাদের শুধু কাজগুলো লাগবে, ঠিক আছে। দেখো মুখ ছিদ্র কি বলছে, যে মুখ ছিদ্রের মাধ্যমে খাদ্য দেহে প্রবেশ করে। তারপরে দেখো বলছে গলবিল, গলবিলের কাজটা কি, গলবিলের পরে কি আছে, গলবিল পরে গ্রাসনালী আসে না, তাহলে খাদ্য কি করবে, গলবিল কি করবে, খাদ্যকে গ্রাসনালীতে পাঠিয়ে দিবে, সেটাই বলছে। দেখো খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রেরণ করে। তারপরে গ্রাসনালী, ঠিক আছে। দেখো বলছে গ্রাসনালী পরে কি আছে, গ্রাসনালী পরে ক্রপ আসে না, তাহলে গ্রাসনালীতে খাদ্য কি করবে, ক্রপে পাঠিয়ে দিবে, এটাই কাজ। দেখো বলছে যে খাদ্যবস্তু ক্রপে পৌঁছায় দেয়। তারপরে দেখো আছে ক্রপ, ক্রপ কি করে, দেখো এখানে বলছে যে ক্রপের মধ্যে খাদ্যবস্তু কিছু সময়ের জন্য জমা থাকে, ঠিক আছে, এবং এই ক্ষেত্রে সংকোচন প্রসারণ খাদ্যকে চূর্ণ করে। তোমাকে বলবে যে খাদ্য চূর্ণ হয় নিচের কোন জায়গাতে, অ্যান্সার হবে ক্রপ, ঠিক আছে। এবং মনে রাখবা যে লালার এনজাইম পরিপাকের সূত্র ঘটায় এই ক্রপের ভেতরে, ঠিক আছে। তোমাকে বলবে যে লালা এনজাইমের পরিপাকের সূত্রপাত, বা তোমাকে এভাবে বলতে পারে ডিরেক্টলি যে ঘাস ফড়িংয়ের দেহের কোন জায়গায়, ঠিক আছে, কোন জায়গায় বা পৌষ্টিক নালীর কোন জায়গায় পরিপাকের সূত্রপাত ঘটে, অ্যান্সার হবে ক্রপ, ঠিক আছে। ওকে, এখানে পরিপাকের সূত্রপাত ঘটে ক্রপে, ঠিক আছে। তারপরে এখন দেখো গিজার্ড, কি দেখো ভাইয়া, গিজার্ড, গিজার্ডের তেমন কিছু নাই, শুধু মনে রাখবা 6টি দাঁত আছে গিজার্ডে। কি আছে ভাইয়া, 6টি দাঁত আছে, ঠিক আছে। যেহেতু দাঁত আছে তাহলে কি করবে, খাবারকে চাবাইতে সাহায্য করবে, তাই না। এই যে এখানে বসে দেখো খাবারকে চূর্ণ করতে সাহায্য করে, ঠিক আছে। ওকে, এই তো। তারপরে দেখো আচ্ছা, গিজারটা একটা জিনিস ছাঁকনির মতো কাজ করে, এটা একটু মনে রেখো, ঠিক আছে। গিজার কিসের মতো কাজ করে ভাইয়া, ছাঁকনির মতো কাজ করে, এটা একটু মনে রেখো। তারপরে এখন দেখবো মেসেন্টেরন, মেসেন্টেরন আসলে আলটিমেটলি বলতে পাকস্থলীকেই বোঝায়, ঠিক আছে। মেসেন্টেরন আসলে কি, পাকস্থলীকে বোঝায়। এটা কোন স্তর থেকে গঠিত ভাই, দেখো এটা হলো এন্ডোডার্ম স্তর থেকে গঠিত, ভ্রূণীয় এন্ডোডার্ম স্তর থেকে গঠিত, ঠিক আছে। ওকে, দেখো এখানে বলছে মেসেন্টেরনে অগ্র ও পশ্চাৎ প্রান্তে পেশি বলয় বা স্প্রিংটার থাকে, এগুলো কিছু লাগবে না। দেখো এখানে একটা কথা বলছে যে মেসেন্টেরন, দেখো এই যে গ্যাস্ট্রিক সিকা, ঠিক আছে। এখানে বলছে দেখো যে মেসেন্টেরন এবং স্টোমোডিয়ামের সংযোগস্থলে 6টি ফাঁপা লম্বা মোচাকার থলি থাকে, এটাকে বলা হয় কি, এগুলো বলা হয় গ্যাস্ট্রিক সিকা। তার মানে মেসেন্টেরন এবং স্টোমোডিয়াম এই দুইটার মাঝখানে জোড়া লাগায় কোনটা, জোড়া লাগায় গ্যাস্ট্রিক সিকা। কয়টি থাকে ভাইয়া, 6টি থাকে, ঠিক আছে। ওকে, বা গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা বলে ভালো চিনবা তোমরা, ঠিক আছে। হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা দুইটা কিন্তু সেম জিনিস। ওকে, আর এই যে মালপিজিয়ান নালিকা আর রেচন অঙ্গ হিসেবে কাজ করে, এটা তোমরা জানো তাই না, এটা তো আলাদাভাবে পড়ার কিছু নাই। ওকে, নিচে আসো, দেখো এখন আমরা দেখবো প্রোক্টোডিয়াম, কি দেখো ভাইয়া, প্রোক্টোডিয়াম। দেখো এখানেও কাজগুলা লাগবে, ঠিক আছে। এখানে কাজ শুধু ভাইয়া শোষিত করা, ঠিক আছে। ওকে, দেখো এখানে বলছে ইলিয়াম, ইলিয়াম কি করে ভাইয়া, দেখো পরিপাকৃত খাদ্য রস শোষিত করে, এখানে কি অর্থ হলো পরিপাকৃত, ঠিক আছে। তারপর দেখো বলছে, আচ্ছা দেখি একজন প্রশ্ন করছে যে ভাইয়া খাদ্য চূর্ণ ক্রপ গিজার দুইটাই বল আছে, তাইলে কিভাবে অ্যান্সার করব, ঠিক আছে। ক্রপ এবং গিজার, তাই না। দেখো তোমাকে যদি ডিরেক্ট বলে, আচ্ছা তুমি এক কাজ করবা, গিজার্ড অ্যান্সার করবা, গিজার্ড, অবভিয়াসলি গিজার্ড অ্যান্সার করবা, ঠিক আছে। কারণ দেখো গিজার্ডে, দেখো 1 মিনিট দেখাই, গিজার্ডে দাঁত থাকে, ঠিক আছে, ক্রপে কিন্তু দাঁত থাকে না। দেখো ক্রপের প্রশ্নের এখানে বলছে যে কিছুটা চূর্ণ হয়, ঠিক আছে। যদি দেখো যে প্রশ্নে কিছুটা কথা আছে যে খাদ্যবস্তু কোন জায়গায় কিছুটা চূর্ণ হয়, তাহলে তুমি সুন্দর করে ক্রপ দাগাই দিবা। আর যদি কিছুটা না থাকে, ডিরেক্ট চূর্ণ হওয়ার কথা বলে, তাহলে দাগাই দিবা গিজার্ড, ঠিক আছে। কারণ গিজারের ভিতরে দাঁত থাকে, সরি। ওকে, তারপরে নিচে আসো, দেখো যেটা বলতেছিলাম ইলিয়াম, ঠিক আছে। ইলিয়াম কি করে ভাইয়া, পরিপাকৃত খাদ্য রস শোষিত করে, পরিপাকৃত। তারপরে কি পড়বো আমরা ভাইয়া, কোলন, কোলন কি করে ভাইয়া, দেখো পাচিত খাদ্য বস্তু থেকে খাদ্য রস শোষিত করে, পাচিত, পাচিত কথাটা মনে রাখবা, ঠিক আছে। কোলন কি করে ভাইয়া, পাচিত খাদ্য বস্তু থেকে খাদ্য রস শোষিত করে, ঠিক আছে। তারপরে দেখো বলছে রেকটাম, কি বলছে ভাইয়া, রেকটাম বা মলাশয়, ঠিক আছে, নামের ভিতরে মলাশয় আছে না, তাহলে এটা কি করবে, মল থেকে শোষণ করবে। দেখো এই যে বলছে যে মল থেকে অতিরিক্ত পানি, খনিজ লবণ এবং অ্যামিনো অ্যাসিড শোষণ করে, মল থেকে, মল থেকে, ঠিক আছে, মল থেকে। তো যদি মল থেকে শোষণ করার কথা বলে কি হবে, রেকটাম, ঠিক আছে। আর পায়ু ছিদ্র কি ভাইয়া,
পায়ের ছিদ্রের কাজ তোমরা নিজেরাই জানো, ঠিক আছে, কি অপাচ্য মল দেহ থেকে বের করে দেয়, ঠিক আছে, মানে মল বের করে দেয় কি পায়ু ছিদ্র। তাহলে এগুলো কিন্তু ইজিলি মনে রাখতে পারবা। দেখো এটা তোমরা সিকোয়েন্স এমনি মনে রাখতে পারো। খাদ্য প্রথমে কি হয়, পরিপাক হয়, ঠিক আছে, তারপরে ধীরে ধীরে সেটা পচে বা পাচিত হয় গাজন পদ্ধতিতে, ঠিক আছে, তারপরে সেটা কি হয় মলে পরিণত হয় আলটিমেটলি, তারপরে সেটা মল হিসাবে বের হয়ে যায়। এই সিকোয়েন্সটা মনে রাখলে তুমি সিরিয়ালি বসায় দিবা, তাই না? ওকে, তারপরে দেখো পৌষ্টিক গ্রন্থি, ঠিক আছে, দেখো এখানে বলছে লালা গ্রন্থি। দেখো লালা গ্রন্থি হলো ঘাস ফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থি, ঠিক আছে, ঘাস ফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থি কোনটা ভাইয়া? লালা গ্রন্থি, এটা মনে রাখা লাগবে। তারপর দেখো বলছে লালা গ্রন্থির কাজ কি? লালা নিঃসরণ করা, লালা রস নিঃসরণ করা, ঠিক আছে, গলাধঃকরণ এবং চর্বণে সাহায্য করে। এখানে গলাধঃকরণ জিনিসটা মনে রাখবা, খাদ্যবস্তুকে পিচ্ছিল করে এবং গলাধঃকরণে সাহায্য করে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো এখানে মেসেন্টেরন আছে, হেপাটিক সিকা আছে। আচ্ছা এগুলো তোমরা তো জানো, এগুলো তোমরা পড়ে আসছো অলরেডি, তাই না? ওকে, তারপর নিচে আসো, দেখো এখন পড়বো আমরা খাদ্য গ্রহণ পরিপাক ও শোষণ পদ্ধতি, ঠিক আছে। দেখো খাদ্য কি, ঘাস ফড়িংয়ের খাদ্য কি? তৃণভোজী বা শাকাশি, শাক খাবে, ঘাস খাবে, এগুলাই তো খাবে, তাই না? চর্বণ করে কোনগুলো? ওই যে মুখপাঙ্গ যেগুলো আছে, ম্যান্ডিবুলেট, ঠিক আছে, যেগুলো আমরা দেখলাম একটু আগে ওইগুলা। তারপরে নিচে আসো, দেখো খাদ্য গ্রহণ ডিন্দি বা পরিপাক, দেখো এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে, সেটা হলো লালারসে অ্যামাইলেজ, কাইটিনেজ, সেলুলোজ এনজাইম থাকে যা শর্করা বিশ্লেষণে সাহায্য করে। তোমাকে সুন্দর করে প্রশ্ন করবে যে ঘাস ফড়িংয়ের লালারসে কোন এনজাইম থাকে বা কোন এনজাইম থাকে না, ঠিক আছে। তুমি অ্যান্সার করবা কিভাবে? তুমি মনে রাখবা নীল আকাশ, ঠিক আছে, না নীল আকাশ না, লাল আকাশ মনে রাখবা, ঠিক আছে, সরি নীল আকাশ তো অনেক দেখছো, লালারস যেহেতু তাহলে মনে রাখবা লাল আকাশ, ঠিক আছে। কি মনে রাখবো ভাইয়া? লাল আকাশ। হে আকাশ বানান কি লিখলাম, হায় রে আকাশ বানান ভুলে গেছি। লাল আকাশ, লাল মানে লালা রস। আকাশের আ দিয়ে মনে রাখবা অ্যামাইলেজ, কা দিয়ে মনে রাখবা কাইটিনেজ এবং কি স দিয়ে মনে রাখবা সেলুলেজ, ঠিক আছে। লাল রসে কি কি এনজাইম থাকে ভাইয়া? অ্যামাইলেজ, কাইটিনেজ এবং সেলুলেজ, ঠিক আছে। ওকে, তারপর দেখো এখানে বলছে অ্যামাইলিটিক, অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ, ইনভার্টেজ, প্রোটিওলেটিক কোনটা? পেপটাইজ, প্রোটিয়েজ, টিপটেজ, টিপসিন, ঠিক আছে, লাইপোকটিক, এগুলো কি লাইপেজ। এগুলো এখান থেকে না পড়লে তোমরা এগুলো আসলে পরিপাক চ্যাপ্টারে এগুলো জানবা, সেম জিনিস, ঠিক আছে। ওকে, কিন্তু এটা একটু মনে রাখা লাগবে লালা রসে কোন কোন এনজাইম থাকে। তারপরে দেখো খাদ্য সার শোষণ, এখানে এই কথাটা মনে রাখবা যে গ্লুকোজের অধিকাংশ শোষিত হয় হেপাটিক সিকাতে, ঠিক আছে। তোমাকে সুন্দর করে প্রশ্ন করবে যে কি পড়তেছি, ঘাস ফড়িং এর দেহে, ঠিক আছে, অধিকাংশ গ্লুকোজ শোষিত হয় কোন জায়গাতে? অ্যান্সার কি? অ্যান্সার হয় ভাইয়া হেপাটিক সিকা। কি হয় ভাইয়া? হেপাটিক সিকা, ঠিক আছে, ভুল যেন না হয়। ওকে, সরি আমি নিজেও জানি না যে আমার এত কাশ হচ্ছে কেন, ঠিক আছে। আমি ওকে আজকে একটু বেশি ক্লাস নিচ্ছি তো সকাল থেকে, মানে দুপুর থেকে ক্লাস নেওয়ার উপরে আর কি, একটু মনে হয় কথা বলা বেশি হয়ে গেছে, ঠিক আছে। ওকে, যাই হোক, দেখো কত কষ্ট করতেছি তোমাদের জন্য, ঠিক আছে, তোমরা বুঝলা না। ওকে, তারপরে দেখো ঘাস ফড়িংয়ের রক্ত ও সংবহন তন্ত্র, ঠিক আছে, রক্ত ও সংবহন তন্ত্র। ওই যে আমি প্রথমে বলছিলাম যে মানুষের দেহে বা আমাদের দেহে, প্রাণীর দেহে যেমন রক্ত থাকে, ঘাস ফড়িংয়ের দেহে রক্তরূপে মানে কি থাকে সেটাকে বলা হিমোলিম্ফ, মানে রক্তের মতো যে তরল সেটাকে আমরা রক্ত বলবো না ঘাস ফড়িংয়ের জন্য। ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে রক্তটাকে কি বলবো? হিমোলিম্ফ বলবো, ঠিক আছে। ওকে, রক্ত সংবহন তন্ত্র দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের, একটা হয় মুক্ত, একটা হয় কি বদ্ধ, ঠিক আছে। তো দেখো এখানে বলছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র, মুক্ত রক্ত সংবহন তন্ত্র কাদের দেখা যায়? এগুলো আমরা ওই প্রাণী বিভিন্নতা কিন্তু পড়ছিলাম, ঠিক আছে। হ্যাঁ, গরম পানি খাওয়া লাগবে, গরম পানি গরম পানি করার টাইম নাই রে ভাই। তারপর দেখো মুক্ত রক্ত সংবহন কাদের দেখা যায়? আর্থ্রোপড এবং মলাস্কা, ঠিক আছে। তারপর বদ্ধ রক্ত সংবহন কাদের দেখা যায় ভাইয়া? অ্যানালিটা পর্বের নন কর্ডেট প্রাণী এবং কর্ডেট প্রাণীদের, ঠিক আছে। তার মানে অ্যানালিটা পর্ব এবং কি কর্ডেট প্রাণী, নন কর্ডেটের হিসাবের মধ্যে কোনটা? অ্যানালিডা, ঠিক আছে। এবং সকল কর্ডেট প্রাণীতে কি দেখা যায়? বদ্ধ রক্ত সংবহনতন্ত্র। যেমন এই যে আমরা মানুষ, আমাদের কোন রক্ত সংবহনতন্ত্র আছে ভাইয়া? বদ্ধ রক্ত সংবহনতন্ত্র আছে। নিচে দেখো মুক্ত রক্ত সংবহনতন্ত্র এবং বদ্ধ রক্ত সংবহনতন্ত্রের দুইটা ছক দিছে, ছকের সবগুলাই মাস রিডিং তো পড়বাই, বিশেষ করে দুই নাম্বার লাইনটা একটু ভালো করে পড়বা। দেখো কি বলছে 2 নাম্বার লাইনে, যে হৃদযন্ত্র, সংক্ষিপ্ত রক্তনালী, সাইনাস নিয়ে এটি গঠিত। এটা কি? বদ্ধ রক্ত সংবহনতন্ত্র কি দ্বারা গঠিত? দেখো আমাদের কি কি আছে? হৃদযন্ত্র আছে, শিরা আছে, ধমনী আছে, কৈশিক জালিকা আছে, এগুলো দ্বারা গঠিত, ঠিক আছে। ওকে, ওকে,
তারপর নিচে আসো, দেখো ঘাস ফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, ঘাস ফড়িংয়ে দেখো বলছে রক্ত সংবহন তন্ত্র তিনটি প্রধান অংশে বিভক্ত, একটা হলো হিমোসিল, হিমোলিম্ফ এবং হৃদযন্ত্র। হিমোলিম্ফ কি সেটা তো আমরা দেখছি, এখন আমরা একটু হিমোসিল এবং হৃদযন্ত্র দেখবো। ঠিক আছে, দেখো হিমোসিল বলতে আসলে বোঝায় একটা গহ্বরকে, কি বোঝায় ভাইয়া? রক্তপূর্ণ একটা গহ্বর, সেটাকে আমরা কি বলবো? হিমোসিল। ঠিক আছে, তার মানে যেটাতে আসলে কি থাকে, যে হিমোলিম্ফ থাকে, সেটা আসলে বলতে গেলে হিমোসিল। ঠিক আছে, দেখো এখানে বলছে যে দেখো একটু ওয়েট করো। ওকে যান, ওকে ওকে ওকে। হ্যাঁ, আপনি সবজি রান্না করছেন? ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো ওকে, লক্ষ্য করো, দেখো যেটা বলতেছিলাম যে হিমোসিল, কি পড়তেছিলাম আমরা ভাইয়া? হিমোসিল। হিমোসিল এখানে কি বলছে দেখো, এটি একটি রক্তপূর্ণ গহ্বর। ঠিক আছে, মানে রক্তপূর্ণ থাকে এটা আসলে। ঠিক আছে, দেখো বলছে হৃদযন্ত্রের তলদেশ বরাবর অবস্থিত পর্দাকে বলা হয় পৃষ্ঠীয় পর্দা। কি বলে ভাইয়া? পৃষ্ঠীয় পর্দা। এটা মনে রাখা লাগবে, কারণ মনে রাখার কোনো বিষয় না, কারণ আমরা জানি কি ঘাস ফড়িংয়ের হৃৎপিণ্ড কোথাও অবস্থান করে? পৃষ্ঠদেশে বা পিঠে অবস্থান করে। এর জন্য কি হৃদযন্ত্রের যে পর্দা সেটাকে আমরা কি বলবো? পৃষ্ঠ পর্দা বলবো। ঠিক আছে, ওকে। এবং স্নায়ুরজ্জু কোথায় থাকে? অঙ্কীয় দেশে থাকে বা বুকে থাকে, অঙ্কীয় দেশে বা বুকে থাকে। সেজন্য কি স্নায়ুরজ্জুর উপরে যে পর্দা থাকে সেটা কি বলতেছে? দেখো অঙ্কীয় পর্দা বলতেছে। তো এটা আলটিমেটলি কিন্তু মুখস্থ করা কিছু নাই। ঠিক আছে, ওকে। দেখো এইসব পর্দার উপস্থিতির উপর ভিত্তি করে সাইনাস তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এগুলো লাগবে। দেখো প্রথম বলছে পেরিকার্ডিয়াল সাইনাস। আচ্ছা, পেরিকার্ডিয়াল বা পেরিকার্ডিয়াল পেশি। ঠিক আছে, পেরিকার্ডিয়াল সাইনাস না যদি আমরা বলতাম পেরিকার্ডিয়াল পেশি। ঠিক আছে, বা পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম নাম করা হৃৎপিণ্ডের সাথে জড়িত না, এই জন্য দেখো বলছে যে পেরিকার্ডিয়াল সাইনাস অবস্থান কোথায় করে? দেখো বলছে হৃদযন্ত্রের অবস্থান করে। ঠিক আছে, তারপরে দেখো বলছে যে পেরিভিসেরাল সাইনাস। ঠিক আছে, আচ্ছা পেরিভিসেরাল আগে আর একটা পড়ো, পেরিনিউরাল সাইনাস। পেরিনিউরাল মানে কি? নিউরাল মানে কি? স্নায়ু না? নিউরন মানে কি? স্নায়ু। নিউরন মানে স্নায়ু। নিউরন থেকে তো নিউরাল কথাটা আসছে, তাই না? তো দেখো তাহলে পেরিনিউরাল কোথায় হবে? অবশ্যই স্নায়ুতে হবে। দেখো বলছে স্নায়ুরজ্জুতে অবস্থান করে। সহজ না? তাহলে বাদ থাকলো কোথায়? ভিসেরাল। ভিসেরাল কোথায় থাকবে? পশ্চিমনালীতে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু বুঝে বুঝে পড়লে ইজিলি মনে রাখা যায়, মুখস্থ করার কিছুই নাই। ঠিক আছে, ওকে। তারপরে নিচে আসো হিমোলিম্ফ। এই হিমোলিম্ফ যেটা বললাম যে আমাদের যেটা রক্ত ঘাস ফড়িংয়ের, সেটা কি? সেটা হলো হিমোলিম্ফ। ঠিক আছে, দেখো এখানে বলছে ঘাস ফড়িংয়ের হিমোলিম্ফ। দেখো দেখো পিএইচ কত? হিমোলিম্ফের পিএইচ হলো 6 থেকে 7। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব কত? আপেক্ষিক গুরুত্ব হলো 1.001 থেকে 1.006। ঠিক আছে, এবং দেখো বলছে ঘাস ফড়িংয়ের হিমোলিম্ফ বর্ণহীন। ঘাস ফড়িংয়ের হিমোলিম্ফ বর্ণহীন, কারণ কি? হিমোগ্লোবিন থাকে না। মানুষের রক্ত লাল কালার, কারণ কি? মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে, কিন্তু ঘাস ফড়িংয়ের রক্তে কি থাকে না? হিমোগ্লোবিন থাকে না। ঠিক আছে, ওকে। তারপর দেখো বলছে হিমোলিম্ফ দুটি উপাদানে গঠিত, একটা হলো হিমোলিম্ফ রস আর একটা হলো কি? হিমোসাইট। আমাদের রক্ত দুইটা উপাদান গঠিত না, একটা হলো রক্ত রস, একটা হলো কি? রক্ত কণিকা। এই হিমোলিম্ফ রস হলো কি? ওই রক্ত রসের মতো, আর হিমোসাইট হলো কি? রক্ত কণিকার মতো। ঠিক আছে, একদম অনুরূপ, শুধু নামগুলো আলাদা। ঠিক আছে, এ দেখো এখানে বলছে যে যেখানে বলছে হিমোলিম্ফ রস আর স্তন্যপায়ী রক্ত রস এক নয়, কিন্তু আলটিমেটলি জিনিস কিন্তু সেম, কিন্তু মানে মানে এমনি বুঝাইতেছে সেম জিনিস, কিন্তু গাঠনিকভাবে কিন্তু এক নয়। ঠিক আছে, কারণ তো গাঠনিক কি কি আছে না আছে এগুলো একটু আলাদা, মানে গাঠনিক উপাদান আর কি। ওকে, তারপর দেখো বলছে হিমোসাইট। হিমোসাইট আসলে কি? যেটা বললাম যে হিমোসাইট আসলে রক্তকণিকা। ঠিক আছে, এবং দেখো বলছে যে হিমোসাইটের সংখ্যা কত? 15,000 থেকে 60,000। একটু মনে রাখো, হিমোসাইটের সংখ্যা কত? 15,000 থেকে 60,000। হিমোলিম্ফের পিএইচ কত বললাম? 6 থেকে 7। ঠিক আছে, মানে প্রায় নিউট্রাল, ক্ষারীয় না, হালকা একটু অ্যাসিডিক বা হালকা একটু অম্লীয় ধরনের। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখানে এই হিমোসাইটের কয়েকটা ভাগ করছে। ঠিক আছে, একটা হলো প্রাক হিমোসাইট বা প্রো হিমোসাইট। প্রাক মানে তো প্রো, তারপর বলছে পরিবর্তনাল বা ট্রানজিশনাল। ঠিক আছে, ট্রানজিশন মানে কি? পরিবর্তন। তারপর কি বলছে? বড় বা লার্জ হিমোসাইট। ঠিক আছে, তো দেখো বড় মানে নাম বড়, তার মানে কি? এটার আকৃতিও বড়। আকৃতি কত? 18 মাইক্রোমিটার থেকে 23 মাইক্রোমিটার। ঠিক আছে, যে তো প্রাক, দেখো যেটা বলছে যে প্রাক হিমোসাইট বা আগের। ঠিক আছে, আগের জিনিস ছোট থাকে, এটা মনে রাখবা। ঠিক আছে, তো দেখো প্রাক হিমোসাইট কত ভাইয়া? 6 থেকে 9 মাইক্রোমিটার। ঠিক আছে, মনে রাখবে এটা হলো সবচেয়ে ছোট। ঠিক আছে, এবং সবচেয়ে বেশি পরিমাণে থাকে। সবচেয়ে বেশি এটা থাকে না, সবচেয়ে বেশি থাকে ট্রানজিশনাল। সরি, দেখো ট্রানজিশনাল। ট্রানজিশনাল আয়তন কত? 9 থেকে 18 মাইক্রোমিটার। ঠিক আছে,
আর কোনটা কি পরিমাণ থাকে এটা লাগবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো বলছে যে প্রাক হিমোসাইট কত থাকে 23 ভাগ, ঠিক আছে। তারপরে ট্রানজিশনাল কত থাকে 68 ভাগ, এবং বড় বা লার্জ হিমোসাইট থাকে 9%। তো সবচাইতে বেশি কোনটা থাকে? অবশ্যই পরিবর্তনীয় বা ট্রানজিশনাল। এই প্রশ্নটা বেশি করে। কেন বেশি করে বলো তো? কারণ পোলাপান ভুল করে যে বড় হিমোসাইট আছে না, নাম দেখে বড়, তাহলে মনে করে যেহেতু নাম বড় তার মানে এটাই মনে হয় বেশি থাকে, ঠিক আছে। এজন্য পোলাপান বড় হিমোসাইট বা লার্জ হিমোসাইট অ্যান্সার করে দিয়ে আসে, কিন্তু আসলে কি সবচাইতে বেশি থাকে ট্রানজিশনাল হিমোসাইট, ঠিক আছে। তাহলে প্রথমে বললাম প্রাক হিমোসাইট ব্যাস কত ছিল? 6 থেকে 9 মাইক্রোমিটার, ঠিক আছে। তারপর কি দেখলাম ভাইয়া? পরিবর্তনীয় বা ট্রানজিশনাল, সেটাকে কি বলবো ভাইয়া? 6 থেকে 9, 9 থেকে 18, ঠিক আছে। 6 থেকে 9, 9 থেকে 18, তারপরে কি 18 থেকে 23। দেখো একদম সিকোয়েন্স, 6 থেকে 9, আবার 9 থেকে 18, 18 থেকে 23, ঠিক আছে। ওকে, তারপরে দেখো ট্রানজিশনাল পড়ছে 68%, এখানে কত আছে? 9%, ঠিক আছে। আর বাদ বাকি 23% কোথায় থাকে? প্রাক হিমোসাইট হিসাবে থাকে, ঠিক আছে। ওকে, ইজি, দিয়ে একবার পড়লে দেখবা মনে থাকবে, ঠিক আছে। রক্তের কাজটা একটু রিডিং দিবা, বিশেষ করে দেখো রক্তের একদম লাস্টের যে অপশনটা আছে দেখো 6 নাম্বার, এখানে বলছে যে রক্ত ডানার সঞ্চালন ও খোলস মোচনে সহায়তা করে। এটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রেখো, ঠিক আছে। তোমাকে বলবে যে ডানার সঞ্চালন এবং খোলস মোচনে সাহায্য করে কোনটি? অ্যান্সার হবে রক্ত, ঠিক আছে। ওকে, এখন দেখবো আমরা হৃদযন্ত্র। কি দেখবো ভাইয়া? হৃদযন্ত্র। হৃদযন্ত্র ভাইয়া নলাকার। কি বলছে? হৃদযন্ত্র নলাকার। কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ভাইয়া? 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ভাইয়া? 7 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে। ওকে, এই যে এখানে দেখো 7 প্রকোষ্ঠ, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। 7 প্রকোষ্ঠে বিশিষ্ট। দেখো এই যে মাঝখানে ছোট ছোট গর্তের মতো আছে না, এগুলোকে বলা হয় অস্টিয়া। কি বলা হয় ভাইয়া? অস্টিয়া। এবং যে ত্রিকোণাকার পেশিগুলো যে আছে, যে ত্রিকোণাকার পেশি, এগুলোকে বলা হয় কি? এলারি পেশি, ঠিক আছে। আর মাঝখানে যে ছোট ছোট ছিদ্র আছে এটাকে বলা হয় কি? অস্টিয়া, ঠিক আছে। ওকে, এগুলাই দেখো এখানে পাবা। দেখো এই যেখানে বলছে এই যে অস্ট্রিয়া, ঠিক আছে। এই যে অস্ট্রিয়া, অস্ট্রিয়া নামক ছিদ্র থাকে, ঠিক আছে। তারপর দেখো বলছে এখানে এই যে এলআরডি পেশি, 6 জোড়া এলআরডি পেশি পাওয়া যায়। কয় জোড়া? সংখ্যাটা মনে রাখা লাগবে, 6 জোড়া, ঠিক আছে। 6 জোড়া। ওকে, এখানে আর কি লাগবে? দেখো এখানে বলছে হৃদপ্রাচীরের হৃদপ্রাচীর তৈরি না হয়ে হৃদযন্ত্রের কাছাকাছি অবস্থিত কোনো দেখো গ্ল্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি দ্বারা তৈরি হয়। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না। তো তারপরে নিচে আসো, দেখো রক্ত সংবহন প্রক্রিয়া। আচ্ছা এখানে, আচ্ছা বলো, এখানে বলছে যে ঘাস ফড়িংয়ের হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার। কতবার হয়? প্রতি মিনিটে 100 থেকে 110 বার। এখন তোমরা বলো তো যে মানব দেহে একজন প্রাপ্তবয়স্ক পুরুষে বা পুরুষ বা মানে স্ত্রী সবার তো সেমই হয়। আচ্ছা বলো তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদযন্ত্র হৃদস্পন্দন প্রতি মিনিটে কতবার? দেখি কার কার মনে আছে, পড়াইছিলাম তো। ওকে, দেখ এখন বলছে যে ঘাস ফড়িংয়ের সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে টাইম লাগে 30 থেকে 60 মিনিট, মানে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা, ঠিক আছে। একদম ইজি, আধা ঘন্টা অথবা 1 ঘন্টা, ঠিক আছে। আধা ঘন্টা এবং অথবা 1 ঘন্টা। দেখো নিচে আসো, দেখো এখন আমরা দেখবো সিলোম এবং হিমোসিলের পার্থক্য। কি দেখবো? সিলোম এবং হিমোসিলের পার্থক্য। তুমি মনে রাখবা সিলোমের এখানে সুন্দর করে লিখে নাও না। কি মনে রাখবা? না, ঠিক আছে। না কথাটা লিখে রাখো, ঠিক আছে। দেখো এই যে না, এই যে না, এই যে না, ঠিক আছে। সবগুলাই কি? না না, ম্যাক্সিমামই কি? না। সিলোম দিয়ে কোনো অঙ্গ বা উপাঙ্গ প্রসারিত হয় না। সিলোম রক্ত সংবহনতন্ত্রের অংশ গঠন করে না। সিলোম পুষ্টি পদার্থ পরিবাহিত হয় না, ঠিক আছে। আর এগুলো কি? সব পজিটিভ হিমোসিল, ঠিক আছে। ওকে, এবং কোথায় কোথায় পাওয়া যায় এগুলো তো আমরা জানি, ঠিক আছে। তারপর একটু দেখে নিবা। দেখো অ্যানিলিড এবং কর্ডোটা পর্বতে সিলোম পাওয়া যায়, আর আর্থ্রোপড এবং মলাস্কাতে কি পাওয়া যায়? হিমোসিল পাওয়া যায়, ঠিক আছে। ওকে, তারপরে দেখো ঘাস ফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র, মানুষের রক্ত সংবহনতন্ত্র বলছে মানুষের মুক্ত, কি ঘাস ফড়িংয়ের মুক্ত এবং মানুষের কি বদ্ধ, ঠিক আছে। এই তো এগুলাই। হৃদযন্ত্র অনুপস্থিত, সরি অ্যালারি পেশি অনুপস্থিত, মানুষের দেয়ালের পেশি অনুপস্থিত, এবং কি ঘাস ফড়িংয়ের দেয়ালের পেশি উপস্থিত, এগুলাই বলছে এখানে, ঠিক আছে। ওকে, এখন আসো ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র। কি দেখবো ভাইয়া? শ্বসনতন্ত্র, বা যেটাকে বলা হয় কি ট্রাকিয়াল তন্ত্র, ট্রাকিয়াল তন্ত্র, ঠিক আছে। শ্বসনতন্ত্র স্পাইরাকল বা শ্বাসতন্ত্র কত থাকে? 10 জোড়া। অ্যান্সার এটা কিন্তু লাগবে, 10 জোড়া, ঠিক আছে। তারপর দেখো শ্বাসনালী বা ট্রাকিয়া অসংখ্য, সংখ্যাগুলো লাগবে। শ্বাসতন্ত্র থাকে কত? 10টি। শ্বাসনালী থাকে কতগুলা? অসংখ্য, ঠিক আছে। বায়ুথলি কতগুলো থাকে? অসংখ্য, ঠিক আছে। সবগুলো অসংখ্য, শুধু শ্বাসতন্ত্রটা কোথায়? শ্বাসতন্ত্রটা 10 জোড়া, এগুলো একটু মনে রাখো, ঠিক আছে।
এখন আমাদের কাজগুলো লাগবে আলটিমেটলি এখানে, ঠিক আছে। ওকে, দেখো শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, দেখো এখানে বলছি স্পাইরাকল দিয়ে দেহে বায়ু প্রবেশ করে, কাজগুলো লাগবে। স্পাইরাকল দিয়ে দেহে বায়ু প্রবেশ করে, তারপর বলছে এরা ধুলাবালি, জীবাণু, পানি ইত্যাদি প্রবেশ রোধ করে, ঠিক আছে। যেহেতু বায়ু প্রবেশ করবে তার মানে কি করবে, ধুলাবালি জীবাণু এগুলো তো রোধ করবে, স্বাভাবিক কথা, ঠিক আছে। তারপর দেখো বলছে শ্বাসনালী বা ট্রাকিয়া, ঠিক আছে, শ্বাসনালী বা ট্রাকিয়া। দেখো ট্রাকিয়ার প্রাচীর হলো 3 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট ভাইয়া? 3 স্তর বিশিষ্ট, ঠিক আছে। ওকে, এখানে আর কি লাগবে? এখানে আর কিছু লাগবে না। এবং দেখো এখানে একটু বলছে, নিচে আসো, দেখো একটা কথা বলছে যে দেখো ট্রাকিয়ার ভেতরে টিনিডিয়াম থাকে। কি থাকে ভাইয়া? টিনিডিয়া বা টিনিডিয়াম। এই যে দেখো নিচে চিত্র আছে, ঠিক আছে। এই যে দেখো, এই যে টিনিডিয়াম, ঠিক আছে, এই যে টিনিডিয়াম, এটা হলো একটা আংটির মতো বলে আর কি, আংটির মতো বলতেছে, একদম ছোট ছোট, একদম দেখো শাখা, মানে একদম মানে কি স্কেচের মতো, ঠিক আছে। খাঁচকাটা এটাকে বলা হয় কি? টিনিডিয়াম। এটা আসলে কি করে ভাইয়া? দেখো বলছে টিনিডিয়াম বাতাসের চাপ হ্রাস পেলে ট্রাকিয়াকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে, ঠিক আছে। যদি কখনো বাতাসের চাপ হ্রাস পায় তখন কি হবে? ট্রাকিয়া চুপসে যাবে। এই ট্রাকিয়ার চুপসে যাওয়া রোধ করে কে? সেটা হলো টিনিডিয়া, ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, কাজটা একটু মনে রাখো যে ট্রাকিয়া সমগ্র দেশ শ্বাসনিক গ্যাস পরিবহন করে। তারপরে দেখো বায়ুথলি, ঠিক আছে, ট্রাকিওল। ওকে, এখন দেখো ট্রাকিয়া ও ট্রাকিওলের ভেতরে পার্থক্য বলছে, বিশেষ করে এই ব্যাচ দুইটা মনে রাখবা, ঠিক আছে, আর সবগুলো একটু রিডিং দিবা, বাদ বাকি সব কিছু একটু রিডিং দিবা, ঠিক আছে। ওকে, তারপর দেখো শ্বসন পদ্ধতি, ঠিক আছে। দেখো ঘাস ফড়িংয়ের রক্ত শ্বসন পদ্ধতিতে তেমন ভূমিকা পালন করতে পারে, কারণ কি? কারণ শ্বাস ফড়িংয়ের রক্তের কোনো শ্বাস সংযোগ থাকে না, ঠিক আছে, হিমোগ্লোবিন থাকে না, এর জন্য কি করতে পারে না, কোনো শ্বসনে কোনো ভূমিকা পালন করতে পারে না, ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, দেখো আমরা কি জানি যে মানে দেখো বলছে যে আমরা কি জানি ঘাস ফড়িংয়ের দিয়ে কতগুলো শ্বাসরন্ধ্র থাকে, মানে হ্যাঁ শ্বাসরন্ধ্র থাকে, বলো তো, বলো। মাত্রই বললাম না যে 10 জোড়া স্পাইরাকল থাকে বা শ্বাসরন্ধ্র থাকে, তার ভেতরে প্রথম 4 জোড়া প্রশ্বাসী শ্বাসরন্ধ্র হিসাবে কাজ করে। প্রশ্বাস, ঠিক আছে, প্রশ্বাস প্রথম 4 জোড়া, তার মানে কি? প্রশ্বাস মানে বাতাস বা নিঃশ্বাস, মানে নিঃশ্বাস না, সরি, প্রশ্বাস মানে বাতাস ভেতরে নেওয়া, ঠিক আছে, এটাকে বলা হয় প্রশ্বাস। আর নিঃশ্বাস মানে কি? বাতাস বাইরে বের করে দেওয়া। তাহলে প্রশ্বাসী শ্বাসরন্ধ্র হিসেবে কাজ করে কয়টা? প্রথম 4 জোড়া। তাহলে বাদ বাকি কয় জোড়া থাকে? শেষের 6 জোড়া। তাহলে শেষের 6 জোড়া কি হিসাবে কাজ করবে বলো? শেষের 6 জোড়া নিঃশ্বাস নিঃশ্বাস হিসাবে কাজ করবে, ঠিক আছে, নিঃশ্বাস শ্বাসরন্ধ্র হিসাবে কাজ করবে, নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র হিসাবে কাজ করবে। দেখো বলছে যে বাকি 6 জোড়া শ্বাসরন্ধ্র খুলে যায় এবং টাকা থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু বের হয়ে যায়। বের হয়ে যাওয়া মানে কি? নিঃশ্বাস, ঠিক আছে, নিঃশ্বাস, নিঃশ্বাস, ঠিক আছে, এবং ভিতরে ঢোকা মানে কি? প্রশ্বাস, ঠিক আছে। ওকে, তারপরে দেখো নিচে আসো, ঘাস ফড়িংয়ের রেচনতন্ত্র। রেচনতন্ত্র, ঘাস ফড়িংয়ের অনেকগুলো রেচনতন্ত্র আছে, তার ভিতরে প্রধান রেচনতন্ত্র হলো মালপিজিয়ান নালিকা, ঠিক আছে, এবং অতিরিক্ত বা আনুষঙ্গিক বা গৌণ রেচনাঙ্গগুলো কি কি? দেখো এখানে নাম বলছে অনেকগুলা, যে ইউরেটর কোষ, ইউরিকোজ গ্রন্থি, নেফ্রোসাইট এবং কিউটিকল, এই সবগুলো হলো কি? অতিরিক্ত রেচনাঙ্গ। আর মুখ্য রেচনাঙ্গ কোনটা ভাইয়া? মালপিজিয়ান নালিকা, ঠিক আছে, এগুলো একটু মনে রাখা লাগবে। ওকে, তারপরে দেখো নিচে আসো, মালপিজিয়ান নালিকা, এখানে একটা কথা বলছে, দেখো যে মেসেন্টেরন ও ইলিয়াম সংযোগস্থলে অসংখ্য প্রায় 100টি সুতার মতো মালপিজিয়ান নালিকা হিমোসিলে বিস্তৃত থাকে, ঠিক আছে। তোমাকে বলবে যে হিমোসিলে মালপিজিয়ান নালিকার সংখ্যা কত, তোমাকে বলা লাগবে কয়টি? 100টি, ঠিক আছে। ওকে, মালপিজিয়ান নালিকা 25 সেন্টিমিটার লম্বা, সরি মিলিমিটার লম্বা, এটা একটু মনে রাখা লাগবে, 25 মিলিমিটার লম্বা, ঠিক আছে। ওকে, এখানে দেখো কোষের বাইরের একটি ভিত্তি পর্দা থাকে, সেটাকে মাইক্রোভিলাই বলা হয়, ঠিক আছে। তারপরে ভিতরে ব্রাশ বর্ডার থাকে, এগুলো একটু রিডিং দিও, তেমন ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এই যে চিত্রের ভিতরে দেখতে পারো ব্রাশ বর্ডার, এই যে ভিতরে যে দেখো সুতার মতো, এগুলোকে বলা হয় ব্রাশ বর্ডার, ঠিক আছে। বাইরের যে পর্দা সেটাকে বলা হয় ভিত্তি পর্দা, ঠিক আছে। এই তো এগুলাই। তারপরে এখানে আসো, ইউরেটর কোষ, ঠিক আছে। দেখো ঘাস ফড়িংয়ের দিয়ে অসংখ্য ফ্যাটি বডি বা চর্বি কোষ থাকে, ঠিক আছে। কি কোষ থাকে ভাইয়া? চর্বি কোষ থাকে। এটা প্রধানত কি করে? শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় পদার্থকে, খাদ্যকে পরিবর্তিত রূপে জমা রাখে, ঠিক আছে। তারপরে দেখো ইউরিকোজ গ্রন্থি, ঠিক আছে। দেখো এটা এখানে একটা কথা বলছি, ইউরিকোজ গ্রন্থিতে, যে পুরুষ ঘাস ফড়িংয়ের মাশরুম গ্রন্থিতে, কোন গ্রন্থি ভাইয়া?
মাশরুম গ্রন্থিতে ইউরিকোজ গ্রন্থি অবস্থান করে। তোমাকে বলবে ইউরিকোজ গ্রন্থি কোথায় অবস্থান করে, অ্যান্সার করবে। অ্যান্সার হবে যে ইউরিকোজ গ্রন্থি পুরুষ ঘাস ফড়িংয়ের মাশরুম গ্রন্থিতে অবস্থান করে। ঠিক আছে, ওকে। এবং এগুলো হলো শুক্রাণুর সাহায্যে পরবর্তীতে বাইরে নিক্ষিপ্ত হয়। তারপর দেখো নেফ্রোসাইট। ঠিক আছে, নেফ্রোসাইট, নেফ্রোসাইট কোথায় অবস্থান করে, হৃদযন্ত্রের পার্শ্বদেশে অবস্থান করে নেফ্রোসাইট। ঠিক আছে, কিউটিকল, এটা লাগবে না। তারপরে দেখো মালপিজিয়ান নালিকা আর মালপিজিয়ান বডি। দেখো মালপিজিয়ান নালিকা হলো ঘাস ফড়িং সহ সকল পতঙ্গর প্রধান রেচনাঙ্গ, আর মালপিজিয়ান বলে কি মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণীর রেচনাঙ্গের অংশ। ঠিক আছে, বডি মানে কি মানুষ, মানুষের বডি। ঠিক আছে, ডেড বডি মনে রাখবা। তাহলে মানুষের রেচনাঙ্গের অংশ কোনটা, মালপিজিয়ান বডি। আর মালপিজিয়ান নালী মানে কি, নালী মানে হলো ঘাস ফড়িং বা আর্থপোরা বড় প্রাণীদের রেচনাঙ্গ। ঠিক আছে, ওকে। তারপরে এখন আমরা দেখবো ঘাস ফড়িংয়ের সংবেদী অঙ্গ। কি দেখবো ভাইয়া, ঘাস ফড়িংয়ের সংবেদী অঙ্গ। দেখো প্রথমে বলছে স্পর্শ ইন্দ্রিয় বা স্পর্শ করে কোনটা কোনটা দিয়ে। দেখো বলছে স্পর্শ ইন্দ্রিয় হিসেবে কাজ করে রোম ও ব্রিসল। আমরা প্রথমে কি পড়ছিলাম, প্রথমে কিন্তু অধ্যায় প্রথমে বলছিলাম যে স্পর্শ ইন্দ্রিয় হিসেবে কাজ করে বা স্পর্শতে সাহায্য করে কোনটা, স্পর্শতে সাহায্য করে অ্যান্টেনা পড়ছিলাম না, কিন্তু এখানে দেখো বলতে স্পর্শেন্দ্রিয়। ঠিক আছে, তাহলে স্পর্শেন্দ্রিয় কথাটা থাকলে দেখাবা রোম এবং ব্রিসল। ঠিক আছে, ওকে। তারপর দেখো বলছে ঘ্রাণেন্দ্রিয়। ঠিক আছে, ঘ্রাণেন্দ্রিয়, ঘ্রাণেন্দ্রিয় বললে দেখাবা অ্যান্টেনা বা শুঙ্গ। ঠিক আছে, অ্যান্টেনা বা শুঙ্গের মাধ্যমে কি করে, ঘ্রাণ নেয়। তারপর দেখো বলছে স্বাদ ইন্দ্রিয় বা স্বাদ নেয় যেটা দিয়ে। ঠিক আছে, স্বাদ ইন্দ্রিয়, স্বাদ নেয় কোনটা দিয়ে ভাইয়া, দেখো এখানে বলছে যে ম্যাক্সিলারি পাল্প এবং ল্যাবিয়াম। ঠিক আছে, ম্যাক্সিলারি পাল্প এবং ল্যাবিয়াম এই দুইটার মাধ্যমে কি নেয়, এই দুইটার মাধ্যমে স্বাদ গ্রহণ করে। ঠিক আছে, তারপর দেখো বলছে দর্শন, মানে দেখে কোনটা দিয়ে, দেখে কোনটা দিয়ে, তোমরা তো বুঝতে পারতেছো ও সেলি পুঞ্জাক্ষী এগুলা দিয়ে। ঠিক আছে, তাই না, ওকে। ও সেলি ও পুঞ্জাক্ষী উভয়ই উপস্থিত থাকে। তারপর দেখো বলছে শ্রবণেন্দ্রিয়, মানে শুনবে কোনটা দিয়ে, ওই যে বলতেছিলাম টিম্পেনিক পর্দা বা টিম্পেনাম। ঠিক আছে, ওইটাতে কি করবে, শুনবে। টিম্পেনামের সাথে কানে একটা ব্যাপার স্যাপার আছে না। তারপর দেখো বলছে তাপেন্দ্রিয়। ঠিক আছে, তাপ ইন্দ্রিয়, এটা একটু মনে রাখা লাগবে। তাপ ইন্দ্রিয় হিসাবে কাজ করে, দেখো বলছে যে পান্টুলি প্যাড। কোনটা কাজ করে ভাইয়া, পান্টুলি প্যাড। ঠিক আছে, ওকে, এখানে আর কিছু লাগবে না। তারপরে এখন আসো ঘাস ফড়িংয়ের চোখ বা ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষী। কি দেখবো ভাইয়া, দেখো ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষী। ঠিক আছে, এখানে একটা নতুন টপিক যোগ করছে, এটা মনে হয় আগে ছিল না। আচ্ছা দেখো একটু পড়ে রাখো তোমরা। ঠিক আছে, দেখো এখানে বলছে যে সেন্সিলি। ঠিক আছে, সেন্সিলি জিনিসটা কি, দেখো একটু পড়ি, দাঁড়াও। দেখো বলছে যে ঘাস ফড়িংয়ের, কি করলাম, দেখো ঘাস ফড়িংয়ের দর্শনেন্দ্রিয় ছাড়া উপরোক্ত সকল সংবেদী অঙ্গই ত্বকের এপিডার্মিস অবস্থিত এবং এপিডার্মিসের কতগুলো রূপান্তরিত কোষ দিয়ে গঠিত। ঠিক আছে, তার মানে শুধুমাত্র দর্শনেন্দ্রিয় মানে দর্শনেন্দ্রিয় মানে কি, পুঞ্জাক্ষী বা ওসেলি। ঠিক আছে, মানে পুঞ্জাক্ষী এবং ওসেলি, মানে পুঞ্জাক্ষী এবং ওসেলি ছাড়া সবগুলো কি দ্বারা গঠিত ভাইয়া, এপিডার্মিস দ্বারা গঠিত। ঠিক আছে, মানে এপিডার্মিসের কতগুলো রূপান্তরিত কোষ দ্বারা গঠিত, মানে কি দ্বারা গঠিত, সেই কোষগুলোকে বলা হয় সেন্সিলি। সেন্সিলি মানে মোট কথা তুমি মনে রাখবা যে একমাত্র চোখ মানে ওসেলি বা পুঞ্জাক্ষী বাদে, ঠিক আছে, সবগুলোই শ্রবণ অঙ্গ যেগুলো দেখলাম, এই যে শ্রবণেন্দ্রিয়, তাপেন্দ্রিয়, ঠিক আছে, টিম্পেনাম, ঠিক আছে, তারপর রোম, ব্রিসল, অ্যান্টেনা, শুঙ্গ, সবগুলাই কি দ্বারা গঠিত ভাইয়া, এই সেন্সিলি কোষ দ্বারা গঠিত। এবং সেন্সিলি কোষে কোন কোন কোষ থাকে দেখো এখানে বলছে, যেহেতু তিনটা অপশন আছে, সারা প্রশ্ন দিতেই পারে। একটা হলো সংবেদী কোষ, একটা হলো ট্রাইকোজেন কোষ, আর একটা হলো কি ভাইয়া, টর্মোজেন কোষ। ঠিক আছে, সংবেদী, ট্রাইকোজেন, টর্মোজেন। ঠিক আছে, ওকে, একটু মনে রাখো। তারপর দেখো ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষী। কি বলছে ভাইয়া, ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষী। ঠিক আছে, দেখো বলছে পুঞ্জাক্ষী প্রায় 2000 ওমাটিডিয়া নিয়ে গঠিত। কত দিও যারা পড়ছিলাম না, পুঞ্জাক্ষের গাঠনিক একক কি, পুঞ্জাক্ষের গাঠনিক একক হলো ওমাটিডিয়া। তাহলে প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে কতগুলো ওমাটিডিয়া থাকে, 2000। ঠিক আছে, প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে। তা তোমাকে যদি বলে যে ঘাস ফড়িংয়ের দেহে কতটি ওমাটিডিয়া আছে, কি বলবো বলো তো। তোমাকে প্রশ্ন করলাম যে একটি ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীতে, ঠিক আছে, একটি ঘাস ফড়িংয়ের পুঞ্জাক্ষীতে মোট কতটি ওমাটিডিয়াম থাকে বা ওমাটিডিয়া থাকে, অ্যান্সার বলো তো কয়টি হবে। এই যে বলছে যে ওমাটিডিয়া কি,
দর্শন একক হিসাবে কাজ করে, ঠিক আছে, দর্শন একক। তো যদি বলে যে পুঞ্জাক্ষীর একক কি, সেটাও ওমাটিডিয়া, দর্শন একক কি, সেটাও ওমাটিডিয়া, ঠিক আছে। তারপর কি বলছে, কর্নিয়া, কর্নিয়া লেন্সের মতো কাজ করে, এটুকু মনে রাখবা, ঠিক আছে। তারপর কার্নিয়াজেন কোষ, কার্নিয়াজেন কোষ কর্নিয়া সৃষ্টি করে। তারপর দেখো ক্রিস্টালাইন কোন কোষ, ঠিক আছে, ক্রিস্টালাইন কোন, আইরিশ রঞ্জক আবরণ, এগুলো একটু রিডিং দিবা। তারপর রেটিনুলার কোষ, ঠিক আছে, রেটিনুলার কোষের ক্ষণে র্যাবডোম গঠিত হয়, এটা একটু মনে রাখো, ঠিক আছে। তোমাকে বলবে কোন কোষের ক্ষণে র্যাবডোম গঠিত হয়, ঠিক আছে, র্যাবডোম গঠিত হয় রেটিনুলার কোষ থেকে। তারপর দেখো বলছে র্যাবডোম, ঠিক আছে, র্যাবডোম, র্যাবডোম, দেখো র্যাবডোমটা খুব ইম্পর্টেন্ট, এখানে বলছে এর মাধ্যমে আলো গৃহীত হয়, ঠিক আছে, আলো গৃহীত হয়, মনে রাখবা, প্রতিবিম্ব তৈরি করে আসলে, ঠিক আছে, র্যাবডোমে প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে, র্যাবডোমে প্রতিবিম্ব তৈরি হয়, কথাটা একটু মনে রেখো, প্রতিবিম্ব তৈরি হয়, প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে, ওকে। তারপর দেখো বলছে রেটিনাল রঞ্জক বা আবরণ, ভিত্তি পর্দা, স্নায়ুতন্ত্র, এগুলো একটু রিডিং দিবা, তেমন ইম্পর্টেন্ট না। তারপর দেখো বলছে পুঞ্জাক্ষী সহলাক্ষীর ভিতরে পার্থক্য, সুন্দর করে পড়বো, আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে, এগুলো একটু পড়ে নিবা, রিডিং দিবা, দেখবা সব বুঝে গেছো। তারপর দেখো এখন দেখবো দর্শন কৌশল, ঠিক আছে, দর্শন কৌশল খুবই ইজি, ঠিক আছে, ওরা দিবাচর ষষ্ঠ বুঝে, তার মানে কি দিনও দেখতে পারে রাতও দেখতে পারে, ঠিক আছে, খুব সুন্দর না। তো এখন দেখো দুই ধরনের টেকনিকে দেখে, ঠিক আছে, উজ্জ্বল আলোতে দেখে, দেখো মোজাইক বা অ্যাপোজিশন প্রতিবিম্ব, মোজাইক বা অ্যাপোজিশন প্রতিবিম্ব। আচ্ছা একটু ওয়েট করো। ওকে, তো যেটা বলতেছিলাম দেখো, যে দর্শন কৌশল খুবই ইজি জিনিস, ঠিক আছে, ওরা দিনও দেখতে পারে সন্ধ্যায় দেখতে পারে রাতেও দেখতে পারে, ঠিক আছে। তো যখন দিনের বেলা মানে উজ্জ্বল আলোতে, তখন দেখে মোজাইক বা অ্যাপোজিশন প্রতিবিম্ব তৈরি করে, অ্যাপোজিশন, ঠিক আছে। আর যখন রাতে দেখবে, আচ্ছা রাতে দেখা একটু কষ্টকর না, তুমি নিজেই কল্পনা করো, রাতে দেখা কিন্তু একটু কষ্টকর, তো কষ্ট যেটা আছে মানে একটু কষ্টকর, তার মানে তখন কি একটু সুপার পাওয়ার দরকার না, সুপার পাওয়ার দরকার, সেই জন্য দেখো বলছে যে অনুজ্জ্বল বা স্তিমিত আলোতে সুপার পজিশন প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে, বা সুপার পজিশন প্রতিবিম্ব পদ্ধতিতে কি করে দেখে, এখানে শুধু এটাই লাগবে আর কিছুই লাগবে না। ওকে, এখন আমরা আসি প্রজনন তন্ত্র, কিসে আসবো ভাইয়া, প্রজনন তন্ত্র খুবই ইজি, ঠিক আছে, দেখো যা যা টাকা দিব শুধু সেগুলো পড়বা। দেখো ঘাস ফড়িংয়ের পুং প্রজনন তন্ত্র শুক্রাশয়, শুক্রনালী, ক্ষেপণ নালী, সহায়ক গ্রন্থি এবং শুক্রথলি নিয়ে গঠিত। শুধু নামগুলো লাগবে, শুক্রাশয়, শুক্রনালী, তোমাকে বলবে যে ঘাস ফড়িংয়ের প্রজনন তন্ত্র, পুং প্রজনন তন্ত্রের অংশ নয় কোনটা, ঠিক আছে, তো শুধু নামগুলো লাগবে, ঠিক আছে, নামগুলো লাগবে, নামগুলো লাগবে। এবং স্ত্রী প্রজনন তন্ত্র বা স্ত্রী জননতন্ত্র, এখানে কি কি থাকে ভাই, দেখো বলছে ডিম্বাশয়, ডিম্বনালী, যোনি, তারপরে আচ্ছা দেখো এই যেটা একটু মনে রেখো, দেখো দেখো যোনি অবস্থান করে সপ্তম উদরীয় খণ্ডকে, এটা একটু মনে রেখো, ঠিক আছে, ওকে। তারপরে দেখো বলতে আছে শুক্রধানী বা স্পার্মাথিকা, সহায়ক গ্রন্থি, ঠিক আছে, দেখো শুক্রধানী বা স্পার্মাথিকাতে শুক্রাণু সাময়িকভাবে অবস্থান করে, ঠিক আছে, এটা একটু লাগবে। তোমাকে প্রশ্ন করবে যে সঙ্গমকালে পুরুষ ঘাস ফড়িং থেকে আগত শুক্রাণু সাময়িকভাবে জমা থাকে কোথায়, অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে শুক্রধানী বা স্পার্মাথিকা, ঠিক আছে। এখন নিচে আসো, দেখো বলছে প্রজনন প্রক্রিয়া, ঠিক আছে, প্রজনন প্রক্রিয়া, ওকে। দেখো এখানে যৌন মিলন সময়টা বলছে যে গ্রীষ্মের শেষের দিকে, গ্রীষ্মের শেষের দিকে, ঠিক আছে, গ্রীষ্মের শেষের দিকে কি করে যৌন মিলন ঘটায়, ঠিক আছে। তো এখানে নিষেক নিয়ে কিছু কথাবার্তা বলছে, আচ্ছা ডিম পাড়া নিয়ে একটু দেখো কি বলছে, যে অভিপোজিটর, ওই যে আমরা অভিপোজিটর পড়লাম না, ঠিক আছে, অভিপোজিটর কত নাম্বার খণ্ডকে থাকে কমেন্ট করো তো, পড়াইছি কিন্তু। এই যে অভিপোজিটরের সাহায্যে 10 সেন্টিমিটার গভীরে একটি গর্ত করে, ঠিক আছে, এই যে দেখো একটা গর্ত করছে, এই গর্তটা হলো 10 সেন্টিমিটার, ঠিক আছে, এবং এটার ভিতরে গুচ্ছাকারে 20টি ডিম পারে, ঠিক আছে, এই যে এটা হলো গুচ্ছ,
এটা সম্পূর্ণটা একগুচ্ছ এবং এটার ভিতরে যে যে এরকমভাবে 20টা ডিম আছে, ঠিক আছে, 20টা ডিম আছে, এরকম একগুচ্ছ করে মোট 10 গুচ্ছ ডিম পারতে পারে। তাহলে প্রত্যেকটাতে যদি 10টা করে থাকে, 20টা করে থাকে, তাহলে 20টা করে ডিম কয়টা গুচ্ছ? 10টা গুচ্ছ, কত হবে? তাহলে 200টা হবে, মোট 200টা ডিম পারে, ঠিক আছে। দেখো এই যে বলছে যে 10 গুচ্ছ করে মোট কি 200টা ডিম পারে, ঠিক আছে, ইজি জিনিস। তারপর দেখো বলছে পরিস্ফুটন, কি বলছে ভাইয়া? পরিস্ফুটন, হ্যাঁ বলছে 9 নাম্বার ইয়েতে, হ্যাঁ ঠিকই আছে, রাইট অ্যান্সার। ওকে, তারপর দেখো পরিস্ফুটন, আচ্ছা 7 নাম্বার না 9 নাম্বারে? 7 নাম্বার না 9 নাম্বারে? ভালো করে বলো, অভিপোজিটর কয় নাম্বারে বলো? অভিপোজিটর কয় নাম্বারে বলো বলো বলো? অভিপোজিটর 9 নাম্বার খণ্ডকে, ঠিক আছে, ভুল করলে চলবে না, 7 নাম্বারে না, যে 7 নাম্বার বলছো ভুল বলছো। ওকে, তারপরে দেখো পরিস্ফুটন, কি দেখবো ভাইয়া? পরিস্ফুটন, ঠিক আছে। ওকে, দেখো এখানে বলছে ঘাস ফড়িংয়ের ডিম বানানো সেন্ট্রাল ইসাথাল, কি ধরনের ভাইয়া? সেন্ট্রাল ইসাথাল, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সেন্ট্রাল ইসাথাল ধরনের, ঠিক আছে। এবং ওই যে আমরা দেখলাম যে ঘাস ফড়িংয়ের জনন কখন ঘটে ভাই? গ্রীষ্মের শেষের দিকে ঘটে না, এবং শীতকালে কিন্তু ঘটে না, যেহেতু গ্রীষ্মকালে ঘটে তাহলে শীতকালে ঘটবে না, ঠিক আছে। শীতকালে ওরা চুপ করে বসে থাকে, যে এখন ওরা চুপ করে বসে থাকবে, ঠিক আছে। তো শীতকালে যেহেতু ঘটে না, এই যে ঘটে না, তার মানে কি পজ হয়ে আসে না, এটাকে বলা হয় ডায়াপজ, ঠিক আছে। পজ মানে কি? পজ মানে বন্ধ, আর প্লে মানে কি? চালু, ঠিক আছে। আর আমি আমাদের ভিডিও পজ করি, প্লে করি না, তো পজ মানে বন্ধ, তার মানে কি? ডায়াপজ। এই যে ডিম মানে পরিস্ফুটন যে বন্ধ থাকে, এটাকে কি বলা হয়? ডায়াপজ বলা হয়, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখবো রূপান্তর, ঘাস ফড়িংয়ের রূপান্তর। ঘাস ফড়িংয়ের রূপান্তর কয় ধরনের ভাইয়া? 2 ধরনের, একটা হলো সম্পূর্ণ, একটা হলো অসম্পূর্ণ, ঠিক আছে। সরি, রূপান্তর 2 ধরনের, একটা সম্পূর্ণ, একটা অসম্পূর্ণ। ঘাস ফড়িংয়ের রূপান্তর হলো অসম্পূর্ণ রূপান্তর, ঠিক আছে। এই যে দেখো বলছে যে অসম্পূর্ণ রূপান্তর, ঠিক আছে, এটা কার রূপান্তর ভাইয়া? ঘাস ফড়িংয়ের রূপান্তর। এবং অসম্পূর্ণ রূপান্তরে শীর্ষ অবস্থায় প্রাণীকে বলা হয় নিম্ফ, কি বলা হয় ভাইয়া? নিম্ফ, ঠিক আছে, নিম্ফ। মানে প্রথমে ডিম, ডিম ফুটা বের হয় নিম্ফ, নিম থেকে প্রথমে ডিম, ডিম থাকে, ডিম থেকে যেটা বের হয় সেটাকে বলা হয় নিম্ফ, নিম থেকে নিমটা যখন বড় হয় সেটাকে বলা হয় কি? পূর্ণাঙ্গ প্রাণী বা বাচ্চা বলা হয়, ঠিক আছে, পূর্ণাঙ্গ প্রাণী, পূর্ণাঙ্গ প্রাণী, ঠিক আছে। আর তারপরে দেখো বলতে হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। সম্পূর্ণ রূপান্তর উদাহরণ কোনটা? মৌমাছি এবং প্রজাপতি, ঠিক আছে, মৌমাছি এবং প্রজাপতি। ওকে, দেখো আর সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে 4টি ধাপ থাকে, সেটা হলো কি ভাই? দেখো বলছে যে ডিম, লার্ভা, পিউপা এবং ইমোগো, ঠিক আছে। প্রথমে ডিম, ডিম ফুটে যেটা বেরোয় সেটাকে বলা হয় লার্ভা দশা, লার্ভা, লার্ভা পরে যেটা দশা সেটাকে বলা হয় ইমোগো, ঠিক আছে, সরি পিউপা, পিউপা থেকে যেটা পাই সেটাকে বলা হয় ইমোগো, ঠিক আছে। আসলে পূর্ণাঙ্গ প্রাণীকে ইমোগো বলা হয়, ঠিক আছে। এবং শীর্ষ অবস্থায় দেখো সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে শীর্ষ অবস্থায় বলা হয় লার্ভা, এটা মনে রাখা লাগবে। তাহলে অসম্পূর্ণ রূপান্তরে শীর্ষ অবস্থায় কি বলা হয়? নিম্ফ। আর সম্পূর্ণ রূপান্তরে শীর্ষ অবস্থায় কি বলা হয়? লার্ভা বলা হয়, এগুলো একটু মনে রাখা লাগবে, ঠিক আছে। এখন তাহলে ঘাস ফড়িং দেখবো। ঘাস ফড়িং কোনটা হয়? অসম্পূর্ণ রূপান্তর। অসম্পূর্ণ রূপান্তরকে কি বলা হয় ইংলিশে? হেমিমেটাবোলাস, হেমিমেটাবোলাস। তাহলে কি হয় বুঝে বললাম? অসম্পূর্ণ মানে ডিম, ডিম থেকে নিম্ফ, নিম থেকে কি? পূর্ণাঙ্গ প্রাণী, সেটাই বলছে এখানে, ঠিক আছে। যে ডিম, ডিম থেকে নিম্ফ, নিম থেকে পূর্ণাঙ্গ প্রাণী, এবং এই নিমকে আমরা কি বলবো? নিমকে বলবো বাচ্চা, ঠিক আছে। ওকে, দেখো এই যেখানে দেখো নিষিক্ত ডিম, ঠিক আছে, ডিম থেকে যে আলটিমেটলি কি? যে নিম্ফ হইলো, মানে প্রথমে যে বাচ্চাটা হইলো ডিম, এই বাচ্চাটাকে আমরা কি বলবো? নিম্ফ, ঠিক আছে। নিম্ফের বিভিন্ন দশা আছে, একটু বড় হইতেছে, বড় হইতেছে, এবং যখন পূর্ণাঙ্গ প্রাণী হয়ে যাবে সেটাকে আমরা কি বলবো? পূর্ণাঙ্গ প্রাণী বলবো, ঠিক আছে। ওকে, এই যে ডিম থেকে বেরিয়ে আসে সেটাকে নিম বলা হয়, ঠিক আছে। ওকে, দেখো তোমাকে প্রশ্ন করবে ঘাস ফড়িং দ্বিতীয় ধাপে নিম্ফে পরিণত হয় কোন প্রক্রিয়ায়? অ্যান্সার হবে মল্টিং প্রক্রিয়া, ঠিক আছে। মল্টিং মানে আসলে কঙ্কাল বা খোলস বদল, এই টাইপের কিছু, ঠিক আছে, মানে খোলস বা বাইরের কঙ্কালটা পাল্টায় ফেললো, এই টাইপের। ওকে, দেখো বলছে পঞ্চমবার খোলস মোচন বা মল্টিং যেটাকে বললাম, পঞ্চমবার খোলস মোচনের মাধ্যমে নিম পরিণত ঘাস ফড়িংয়ে পরিণত, এটা মনে রাখা লাগবে, ঠিক আছে। তাহলে যখন পঞ্চমবার, ঠিক আছে, পঞ্চমবার মোল্টিং করবে বা খোলস মোচন করবে, খোলস পাল্টাবে, তখন সেটা কি হবে? পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে পরিণত হবে। এবং মোচন, দুটি মোচন, মোচনের মধ্যবর্তী বা দুটি মোল্টিংয়ের মধ্যবর্তী সেটাকে বলা হয় ইনস্টার, ঠিক আছে। এবং রূপান্তরিত হতে সময় লাগে 2 মাস,
ঠিক আছে, নিম থেকে পুরো পূর্ণাঙ্গ ঘাস ফড়িংয়ে রূপান্তর হইতে টাইম লাগে প্রায় 2 মাস। ঠিক আছে, ওকে। এখন দেখো বিভিন্ন হরমোনের কথাবার্তা বলছে। ঠিক আছে, বিভিন্ন হরমোনের কথাবার্তা বলছে, বিভিন্ন গ্রন্থি থেকে কোন কোন হরমোন নির্গত হয় সেগুলো এখানে বলছে। তো এখানে বলছে প্রোথোরাসিক গ্রন্থি থেকে এগডাইসন হরমোন নিঃসৃত হয়। তারপর বলছে কার্পোরে এলাটা থেকে জুভেনাইল হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে, এবং দেখো মনে রাখো যে প্রাপ্তবয়স্ক ঘাস ফড়িংয়ের কার্পোরে এলাটা থেকে ক্রোনাডোট্রপিক হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে, ওকে। এবং দেখো এই যে জুভেনাইল হরমোনের কাজ কি? নিম্নদশার বৈশিষ্ট্য নির্ধারণ করে। আর গোনাডোট্রপিক হরমোনের কাজ কি? জননাঙ্গের পরিণত ঘটায়। ঠিক আছে, এই তো এখানে দেখবো ওইগুলো কথাই বলছে। এই যে দেখো, এই যে এই যে অগ্রবক্ষে এগডাইসন হরমোন কি করে? মোল্টিং কাজে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তারপরে এই যে কর্পোরেলাটা থেকে 2 ধরনের হরমোন, একটা হলো জুভেনাইল, একটা হলো কি গোনাডোট্রপিক। জুভেনাইল কি করে? নিম্নদশার বৈশিষ্ট্য নির্ধারণ করে। আর গোনাডোট্রপিক কি করে? জননাঙ্গের পরিপূর্ণতা ঘটায়। ঠিক আছে, ওকে। তারপর এখানে দেখো, ওকে, আমাদের মোটামুটি শেষ। ঠিক আছে, আমাদের ঘাস ফড়িং শেষ। এখন আমরা পড়বো রুই মাছ। ওকে, তো দেখো এখন আমরা এক কাজ করি, ঘাস ফড়িং থেকে রুই মাছে যাওয়ার আগে একটু একটু 5 মিনিটে একটু ব্রেক দেই। ঠিক আছে, গলা ব্যথা হয়ে গেছে আমার নিজেরও। ঠিক আছে, 5 মিনিটের একটু ব্রেক, 5 মিনিটের ব্রেক। ঠিক আছে, 5 মিনিটের ব্রেক আমি লিখে দেই সুন্দর করে। এই কী করলাম এটা? দশটা কত বাজে এখন? 10টা 21 বাজে না? আমরা 10টা 27 শুরু করব।
ওকে, চলো আমরা আবার শুরু করি আমাদের রুই মাছ। ঠিক আছে, আচ্ছা রুই মাছ পছন্দ কার কার বলো তো? কে কে রুই মাছ খাইতে পছন্দ করে একটু বলো। আমার কিন্তু রুই মাছ মোটে পছন্দ না। ঠিক আছে, কারণ রুই মাছ আমি কাটা বাছতে পারি না। রুই মাছের কাটা বাছা খুবই মনে করো যে একটা কঠিন কাজ। ঠিক আছে, আমি মনে করো যে যেসব মাছে কাটা নাই ওই টাইপের মাছ খাই। যেমন ধরো পাবদা মাছ। ঠিক আছে, তারপরে আবার কি মাছ, আর কি মাছ খাই, ইলিশ মাছও কিন্তু খাইতে পারি না আমি। আচ্ছা এমন হইলো কেন? ওকে দেখো, যেটা বলতেছিলাম যে রুই মাছ। ঠিক আছে, রুই মাছ কিসের মাছ ভাই? মিঠা পানির মাছ না? আমরা কিন্তু জানি রুই মাছ মিঠা পানির মাছ। ঠিক আছে, সে একটু ওয়েট করো, একটু একটু 1 মিনিট। ঠিক আছে, আমি একটু রিফ্রেশ করে ঢুকি, 1 মিনিট। ওকে, তো যারা যুক্ত আছো আশা করি সব ঠিকঠাক আছে, কথা সব ঠিকঠাক শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে চলো তাহলে আমরা রুই মাছ এখন পড়া শুরু করি। ঠিক আছে, দেখো রুই মাছ সুস্বাদু মাছ, এই যে বলছে সুস্বাদু মাছ। ঠিক আছে, আচ্ছা এমন হইলো কেন? ওহো, ওকে দেখো, রুই মাছ কেমন মাছ ভাইয়া? খুবই সুস্বাদু মাছ, তাই না? তোমরা তো রুই মাছ খাও। ঠিক আছে, আমি খাই না। ওকে, যাই হোক, তারপর দেখো বলছে এটা কি কার্প জাতীয় মাছ। এবং রুই মাছে কি আঁশ থাকে ভাই? সাইক্লাইড আঁশ থাকে, আমরা পড়ছি। কি থাকে ভাই? পটকা থাকে। ঠিক আছে, দীর্ঘ পরে পটকা থাকে বা বায়ুথলি থাকে। ঠিক আছে, ওকে। এবং দেখো রুই মাছের আরও বিভিন্ন নাম আছে দেশে, রুহিত, রাও, গরমা, নৌশি। ঠিক আছে, এক এক অঞ্চলে এক এক নাম বলে। ঠিক আছে, ওকে। আমি তো রুই নামে চিনি, যাই হোক। তারপরে দেখো যে এখানে আর কিছু লাগবে না, ফ্যামিলিটা মনে রাখবা, ফ্যামিলিটা শুধু একটু মনে রাখবা। ঠিক আছে, ওকে নিচে আসো, স্বভাব। ঠিক আছে, স্বভাব। দেখো এখানে বিভিন্ন স্বভাব টব বলছে, দেখো বলছে যে জীবনের প্রাথমিক পর্যায়ে রুইয়ের পছন্দের আহার হলো প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন প্রাণী, প্ল্যাঙ্কটন ও উদ্ভিদ প্ল্যাঙ্কটন। ঠিক আছে, মানে একদম ছোট ছোট উদ্ভিদ যেটা, বা ছোট ছোট মাছ। আমরা যেমন বলছিলাম জিও প্ল্যাঙ্কটন পড়ছিলাম, আমরা ফাইটো প্ল্যাঙ্কটন পড়ছিলাম, জিও প্ল্যাঙ্কটন পড়ছিলাম ওই উদ্ভিদ প্রজননে, না সরি, বিস্তার এবং পরিবেশ চ্যাপ্টার যখন পড়ছিলাম। ঠিক আছে, পরিবেশ বিস্তারও কি সংরক্ষণ না কি যেন পড়ছিলাম, চ্যাপ্টারের নাম ভুলে গেলাম। ঠিক আছে, ওই চ্যাপ্টার পড়ছিলাম ফাইটোপ্লাঙ্কটন, জিও প্লাঙ্কটন। ঠিক আছে, খাদ্য শৃঙ্খলা আমরা দেখছিলাম, তাই না? ওকে, এখন দেখো যে আঙ্গুলি পোনা দশায়, কোন দশায় ভাই? আঙ্গুলি পোনা দশায় প্রধানত প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করে। ঠিক আছে, মানে প্রথমে দেখো, প্রথমে ঘাস খায় খায় বড় হইলো, যখন একটু বড় হইলো তখন কি করে? তখন আর ঘাস খায় না, তখন শুধু প্রাণী প্লাঙ্কটন খায়। ঠিক আছে, ওকে। তারপর ফাইটোফ্লাজেলেট শৈবাল রেণুগুলো গ্রহণ করে। আচ্ছা এগুলো ইম্পর্টেন্ট না। আচ্ছা নিচে আসো, দেখো এখানে বলছে যে রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচতে পারে না। ঠিক আছে, তাহলে রুই মাছের জন্য কত তাপমাত্রা লাগবে? 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি তাপমাত্রা লাগবে পানিতে, তাই না? ওকে, এখন দেখো আহ, রুই মাছের বৈজ্ঞানিক নাম মনে রাখবা, লেবিওরোহিতা। ঠিক আছে, ওকে। দেখো রুই মাছের মাথায় কোনো আঁশ থাকে না, এটা একটু মনে রেখো। ঠিক আছে, রুই মাছের মাথায় কিন্তু কোনো আঁশ থাকে না। ওকে নিচে আসো, দেখো বলছে যে আহ, রুই মাছে দেখো এই যে শেপটা আছে না, কত সুন্দর শেপ। ঠিক আছে, এই যে শেপ, কত সুন্দর চোখা শেপ। ঠিক আছে, এই শেপের কারণে ও যখন পানির ভিতর সাঁতার কাটে কখনো পানি দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। ঠিক আছে, এই যে কখনো পানি দ্বারা বাধাপ্রাপ্ত হয় না, এই জন্য এই শেপটাকে বলা হয় স্ট্রিম লাইন। কি বলা হয় ভাইয়া? স্ট্রিম লাইন। ঠিক আছে, ওকে। দেখো রুই মাছের দেহ 3টে অংশে বিভক্ত, একটা হলো কি মাথা, দেহখণ্ড এবং কি লেজ। ঠিক আছে, মাথা, লেজ এবং দেহ।
ইজি জিনিস। আমরা দেখবো মাথা, ঠিক আছে, ওই যে বললাম মাথায় কোনো কি থাকে না, মাথায় কোনো আঁশ থাকে না, মাথা আঁশবিহীন, ঠিক আছে, এবং দেহ এবং কি লেজ সাইক্লয়েড আসে আবৃত থাকে। এখানে শুধু এটাই মনে রাখবে, আর কিছুই লাগবে না, ঠিক আছে। ওকে, তারপরে আসো দেখো বলছে যে দেহকাণ্ড। কি দেখো ভাইয়া, দেহকাণ্ড। দেহকাণ্ড এখানে বলছে দেখো তিনটি ছিদ্র থাকে। কয়টি ছিদ্র থাকে ভাই? তিনটি ছিদ্র। একটা হলো পায়ু ছিদ্র, জনন ছিদ্র এবং রেচন ছিদ্র, ঠিক আছে, তিনটি ছিদ্র থাকে, জনন ছিদ্র, পায়ু ছিদ্র এবং রেচন ছিদ্র, ঠিক আছে। তারপরে এখন দেখবো না পাখনা, পাখনা দেখবো, ঠিক আছে। দেখো এখানে বলছে যে দেখো রুই মাছে মোট 5 ধরনের পাখনা দেখা যায়। কয় ধরনের ভাইয়া? 5 ধরনের। মনে রাখবা 5 ধরনের 60টি পাখনা দেখা যায়। কয়টি পাখনা বা দেখা যায় ভাইয়া? 60টি পাখনা দেখা যায়, 60টি পাখনা। এখন বলো ভাইয়া 60টি কেন, ধরন 60টি কেন? কারণ এর ভিতরে 2 ধরনের পাখনা জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে, জোড়ায় জোড়ায় থাকে। এই যে এটা থাকে জোড়া, এই পাশে একটা, অপোজিট পাশে একটা আছে, ঠিক আছে, এবং এই যে এটা থাকে জোড়ায় জোড়ায়, এই পাশে একটা, অপোজিট পাশে একটা থাকে, তাই না? ওকে, তাহলে বলতে পারি বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা দুইটা কি থাকে? জোড়ায় জোড়ায় থাকে। ওকে, এখন আমরা দেখবো পাখনাগুলা। প্রথমে দেখবো কি বক্ষ পাখনা। কি পাখনা ভাইয়া? বক্ষ পাখনা, যে এক জোড়া বক্ষ পাখনা, ঠিক আছে। এখন শুধু পাখনা রশ্মিগুলো মনে রাখা লাগবে। বক্ষ পাখনায় পাখা রশ্মি কতটা? দেখো বলছে 16 থেকে 17টি পাখনা রশ্মি থাকে। তারপরে দেখো পড়বো আমরা শ্রোণী পাখনা। শ্রোণী পাখনায় বক্ষ রশ্মি দেখো বলছে শ্রোণী পাখনায় রশ্মি পাখনা রশ্মি থাকে কয়টা? 9টি, 9টি পাখনা রশ্মি থাকে, ঠিক আছে। এগুলো যুগ্ন পাখনা, যে বলে দিচ্ছে যুগ্ন পাখনা মানে কি? জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে। বক্ষ পাখনা এবং শ্রোণী পাখনা দুইটা কিসে কিসে থাকে ভাইয়া? জোড়ায় জোড়ায় থাকে। আর এগুলো অযুগ্ন মানে একটা করে থাকে, ঠিক আছে। প্রথমে কোনটা দেখো বলছে পৃষ্ঠ পাখনা, মানে পিঠের উপরে যেটা আছে, ঠিক আছে, পৃষ্ঠ পাখনা, ঠিক আছে। ওকে, দেখো বলছে এটা হলো রম্বস আকারের। কি আকারের ভাইয়া? রম্বস আকারের। আকারটা মনে রাখবো, তোমাকে বলবে যে রম্বস আকারের পাখনা নিচের কোনটি? অ্যান্সার ভাইয়া পৃষ্ঠ পাখনা, ঠিক আছে। এবং এখানে পাখনা রশিতে কয়টি ভাইয়া? 15 থেকে 16টি। তারপরে পায়ু পাখনা, ঠিক আছে। পায়ুর জায়গায় যে মনে করো পায়ু ছিদ্র জায়গাতে মনে করো যে পায়ু ছিদ্র জায়গাতে যে পাখনাটা থাকে সেটা কি বলা হয়? পায়ু পাখনা, ঠিক আছে। কি বলছে দেখো যে পায়ু পাখনাতে রশ্মি থাকে কয়টা? 60টি, 60টি পাখনা রশ্মি থাকে, ঠিক আছে। তারপর দেখো বলছে পুচ্ছ পাখনা, ঠিক আছে, পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনায় 19টি পাখনা রশ্মি থাকে এবং এই পুচ্ছ পাখনা মাছের চলন অঙ্গ হিসাবে কাজ করে, এটা মনে রাখা লাগবে। মাছের চলন অঙ্গ হিসেবে কাজ করে কোনটা? পুচ্ছ পাখনা, ঠিক আছে। ওই যে পেছনে পেছনে আমরা দেখি পুচ্ছ পাখনা। এবং পুচ্ছ পাখনা কোন ধরনের বলো তো? বা লেজ যেটাকে আমরা বলি ওটা আসলে পুচ্ছ পাখনা, ঠিক আছে। ওকে, পুচ্ছ পাখনা বা লেজ কী ধরনের বলো তো? হোমো সার্কাল, ঠিক আছে। আমরা হোমো সার্কাল, হেটারো সার্কাল এবং ডাইফাই সার্কাল দেখছিলাম না গতকালকে বলি সরি, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে আমরা সেটা দেখছিলাম, তাই না? ওকে, তারপরে দেখো এখন একটু আমরা পড়বো আইস নিয়ে কথা বলবো, আইস, ঠিক আছে, বা আইসটা যারা বলে, আমরা অনেক আইসটা বলি, ঠিক আছে। ওকে, কোন ধরনের আইস বা? সাইক্লয়েড আইস, তাই না? ওকে, এবং আইস কি দ্বারা গঠিত? চুন এবং কোলাজেন তন্তু দ্বারা গঠিত। এই যে দেখো একটা আইস, এটা হলো কি একটা আইস, ঠিক আছে। এখন দেখো আইসের মাঝখানে যে একটা বিন্দু আছে এটাকে বলা হয় ফোকাস। কি বলা হয়? ফোকাস বা নিউক্লিয়াস। এই যে দেখো বলছে ফোকাস বা নিউক্লিয়াস। এবং দেখো এই যে দেখো অনেকগুলো কালো কালো দাগ না? দেখো গোল গোল কালো কালো দাগগুলা, শুধু এই কমলা দাগগুলা না কিন্তু, কালো কালো দাগ। এই কালো কালো দাগগুলোকে বলা হয় সার্কুলি। কি বলা হয়? সার্কুলি। রেখাগুলোকে বলা হয় সার্কুলি, ঠিক আছে। এবং এই যে কমলা দাগগুলো দেখতে পাচ্ছ এটাকে বলা হয় অ্যানুলি। কি বলা হয়? অ্যানুলি, ঠিক আছে। এ দেখো বার্ষিক বৃদ্ধি রেখা বা অ্যানুলি বলা হয় এই কমলাগুলাকে, ঠিক আছে। এগুলো মনে করো প্রত্যেক বছর বছর অন্তর একটা করে মনে করো যে আলটিমেটলি হয়। দেখো প্রথম 1 বছর পর এটা হইলো, তারপরে বছরে এটা হবে, তারপরে বছরে মনে করো এটা হবে, এরকম, ঠিক আছে। এর ফলে কি হয়? এই যে অ্যানুয়ালি, মনে রাখবে অ্যানুয়ালি নামটা কোথেকে আসে? অ্যানুয়াল থেকে, অ্যানুয়াল, ঠিক আছে। লেখা দিই দেখো, অ্যানুয়ালি নামটা কই থেকে আসছে ভাইয়া? অ্যানুয়াল থেকে। অ্যানুয়াল মানে কি? অ্যানুয়াল মানে বার্ষিক। তার মানে এটা হলো কি? এটা হলো বার্ষিক বৃদ্ধি রেখা। এবং যেহেতু অ্যানুয়াল মানে কি? বার্ষিক বা বছর। অ্যানুয়াল মানে কি? বার্ষিক বা বছর। সেজন্য এই অ্যানুয়ালি রেখা থেকে আমরা মাছের বয়স নির্ণয় করি। কি করি ভাইয়া? মাছের বয়স নির্ণয় করি। যেখানে বলছে দেখো যে অ্যানুয়ালি রেখার সাহায্যে কি হয়? মাছের বয়স বা বৃদ্ধি হার নির্ণয় করা হয়। খুবই ইম্পর্টেন্ট। মাছের বয়স বা বৃদ্ধি হার নির্ণয় করা হয় কোনটি দ্বারা? অ্যানুয়ালি দ্বারা, ঠিক আছে। ওকে, তারপরে নিচে আসো দেখো, তারপর এখানে বলছে যে এই যে লম্বা লম্বা যে দাগগুলো দিতেছো, ঠিক আছে, লম্বা লম্বা দাগ, এগুলো বলা হয় রেডি। কি বলা হয় ভাইয়া? রেডি। এই যেখানে বলছে দেখো যে আইসের অগ্রক্ষেত্রগত লম্বা লম্বি খাস দেখা যায়, লম্বা লম্বি কিগুলো কি বলা হয়? রেডি বলা হয়, রেডি, ঠিক আছে। এই তো, মানে খুব ইজি জিনিস, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখবো রুই মাছের রক্ত সংবহতন্ত্র। কি দেখবো ভাইয়া?
রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র হলে একবর্তী বা একচক্রী রক্ত সংবহন তন্ত্র, মানে কি এখানে শুধু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবর্তিত হয়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবর্তিত হয় না। ঠিক আছে, মানে এক চক্রী মানে আসলে বোঝায় শুধু অক্সিজেন থাকবে অথবা কার্বন ডাইঅক্সাইড থাকবে, কিন্তু রুই মাছে কি থাকে, শুধু কার্বন ডাইঅক্সাইড থাকে, অক্সিজেন থাকে না। ঠিক আছে, ওকে। আর দ্বিচক্রী মানে কি, দ্বিচক্রী মানে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দুইটা থাকবে। যেমন মানুষ, আমরা কি জানি, আমাদের হৃৎপিণ্ডের ভিতরে কি হয়, প্রথমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ঢোকে, তারপর সেটা ফুসফুসের ভিতরে যে বিভিন্ন প্রক্রিয়াজাতের মাধ্যমে কি হয়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত হয়ে আবার ফুসফুসে হৃৎপিণ্ডে ফিরে আসে। ঠিক আছে, ওকে, এগুলো আমরা যখন হৃৎপিণ্ডে বলবো তখন আরও ভালো করে দেখবো। ওকে, এখন দেখো যে রক্ত সংবহন তন্ত্রের উপাদানসমূহ, কি ভাইয়া, রক্ত সংবহনতন্ত্রের উপাদানসমূহ 3 ধরনের উপাদান আছে, রক্ত, হৃৎপিণ্ড এবং রক্তনালী। রক্ত, হৃৎপিণ্ড এবং রক্তনালী। দেখো রক্ত মানে এখানে দেখবা ম্যাক্সিমাম জিনিস মানুষের সাথে মিল সম্পন্ন বাবা। দেখো এগুলো কি রক্ত লাল বর্ণের, তার মানে কি আছে, অবশ্যই হিমোগ্লোবিন আছে, তাই না? ওকে, দেখো বলছে যে রক্ত লাল বর্ণের এবং রক্তরস এবং রক্ত কণিকা নিয়ে গঠিত। ঠিক আছে, ওকে। রক্তরসে 2 ধরনের কণিকা থাকে, একটা লোহিত রক্তকণিকা, একটা হলো শ্বেত রক্তকণিকা। তার মানে কি নাই, কোনটা নাই বলো তো, মানুষের সাথে অনুচক্রিয়াটা নাই, তাই না? অনুচক্রিয়াটা এখানে নাই। ওকে, তারপর দেখো বলতেছে হৃৎপিণ্ড, কি বলতেছে ভাইয়া, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটা খুবই ইম্পর্টেন্ট। দেখো হৃৎপিণ্ড হলে যেটা, এটা হলো একটি কি বলা হয় যে রুই মাছের হৃৎপিণ্ড। তো দেখো হৃৎপিণ্ড যে প্রথমের একটা ঘর, যেটাকে বলা হয় সাইনাস ভেনেসাস, কি বলা হয় ভাইয়া, সাইনাস ভেনেসাস। তারপরে দেখো হৃৎপিণ্ড কিন্তু 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ভাই, 2 প্রকোষ্ঠ, একটা অ্যাট্রিয়ামে যেটা হলো অ্যাট্রিয়াম, মানে অলিন্দ, একটা অলিন্দ এবং একটা নিলয়, যেটা হলো নিলয়। ঠিক আছে, এটা হলো নিলয়, এটা নিলয় বা ভেন্ট্রিকল। ঠিক আছে, আর এটা হলো অ্যাট্রিয়াম বা অলিন্দ। ঠিক আছে, তার মানে কি 1 প্রকোষ্ঠ 2 প্রকোষ্ঠ, আর এগুলো মনে করো সব আনুষঙ্গিক। ঠিক আছে, উপপ্রকোষ্ঠ, তারপর মনে করো যে কপাটিক হিসেবে কাজ করে। তো প্রথমে রক্ত কোথায় আসবে বলো তো, প্রথমে রক্ত আসবে সাইনাস ভেনেসাসে, তারপরে কি করবে, সুন্দর করে অ্যাট্রিয়ামে প্রবেশ করবে, অ্যাট্রিয়ামে। ঠিক আছে, অ্যাট্রিয়ামে প্রবেশ করার পরে কি করবে, অ্যাট্রিয়াম থেকে আবার যাবে ভেন্ট্রিকলে। ঠিক আছে, দেখো অ্যাট্রিয়াম মনে রাখবা, অ্যাট্রিয়াম এ না, তার মানে এ মানে আগে, এ মানে আগে, অ্যাট্রিয়াম আগে, তারপরে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল আগে বসাই দিও না, আগে এ আসে মানে অ্যাট্রিয়াম আগে, তারপর ভেন্ট্রিকল। ঠিক আছে, তো প্রথমে অ্যাট্রিয়ামে গেল, তারপর কোথায় যাবে, ভেন্ট্রিকলে যাবে, দেন ভেন্ট্রিকল থেকে আবার কোথায় যাবে, বালবাস আর্টারিওসাসে যাবে। ঠিক আছে, মনে রাখবা এই বালবাস আর্টারিওসাস এটা কিন্তু হৃৎপিণ্ডের কোনো অংশ নয়, হৃৎপিণ্ডের কোনো অংশ আসলে নয়। ঠিক আছে, এটা আমরা দেখবো একটু পরে। তো এখন এগুলো বলছে দেখো যে হৃৎপিণ্ডের 2টি প্রকোষ্ঠ। ঠিক আছে, একটি অলিন্দ, একটি অ্যাট্রিয়াম। ঠিক আছে, বা মানে একটি অলিন্দ এবং একটি ভেন্ট্রিকল। ঠিক আছে, ওকে। এছাড়া কি থাকে, সাইনাস ভেনেসাস থাকে, এই যে সাইনাস ভেনেসাস প্রথম যেটাতে, এটা কি বলা হয়, সাইনাস ভেনেসাস। তো দেখো যে সাইনাস ভেনেসাস, তারপর কি থাকে, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল। ঠিক আছে, তারপরে লাস্টে কি থাকে, বালবাস আর্টারিওসাস। এবং দেখো লাস্টে বলে দিছে যে বালবাস আর্টারিওসাস হৃৎপিণ্ডের অংশ নয়। এবছর মেডিকেলের প্রশ্ন এটাই বলে দিবে তোমাদের হয়তো, যে নিচের কোনটি রুই মাছের হৃৎপিণ্ডের অংশ নয়, সাইনাস ভেনেসাস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস আর্টারিওসাস। অ্যান্সার কী হবে বলো? তারপরে দেখো হৃৎপিণ্ডের কপাটিকা, কপাটিকা মনে রাখা আরও সহজ, আরও সহজ। কেমনে সহজ ভাইয়া, দেখো আমি বলি, দেখো এই যেখানে আসো, প্রথমে কি আসছিল, সাইনাস ভেনেসাস না, সাইনাস ভেনেসাস এবং অ্যাট্রিয়াম, এই দুইটার মাঝখানে একটা কপাটিকা থাকে। সেই কপাটিকা কি বলবো, এই সাইনাস থেকে নাম হবে সাইনো, আর অ্যাট্রিয়াম থেকে নাম হবে অ্যাট্রিয়াল, সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। তারপরে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল দুইটার মাঝখানে একটা কপাটিকা থাকবে, এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে কপাটিকার নাম হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। দেখো নামের সাথে মিল। তারপরে এই ভেন্ট্রিকল এবং বাল্ব যে আছে, বালবাস কি বলে এটাকে, বালবাস আর্টারিওসাস। তাহলে এই যে ভেন্ট্রিকল এবং বালবাস আর্টারিওসাস দুইটার মাঝখানে যে একটা কপাটিকা, এই যে কপাটিকাটা, এটার নাম হলো ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। মানে ভেন্ট্রিকল আর বালবাস দুইটার মাঝখানে কি ভাইয়া, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। ঠিক আছে, দেখো নামগুলো কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারি, রাখা ইজি। ঠিক আছে, ওকে। তারপর দেখো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, এখানে যেটা বললাম যে একমুখী রক্ত সংবহন ঘটে বা একচক্রী যেটাকে বললাম। ঠিক আছে, এবং দেখো এখানে বলছে যে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত রুই মাছের হৃৎপিণ্ডে কি কয় প্রবাহিত হয় বলে এটাকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড বা শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট। ঠিক আছে, এটা একটু মনে রাখো। ওকে, তারপরে দেখো মানুষের সাথে রুই মাছের হৃৎপিণ্ডের একটা পার্থক্য দিছে। ঠিক আছে, এগুলো একটু দেখবা তোমরা অলরেডি জানো এগুলা। তারপরে এখন দেখবো রক্তনালী। দেখো বলছে রুই মাছের রক্তনালী 3 প্রকার, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। ঠিক আছে, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা, এখানে আর কিছুই লাগবে না। তারপরে রুই মাছের ধমনীতন্ত্র কি দেখবো ভাইয়া, রুই মাছের ধমনীতন্ত্র। ঠিক আছে, দেখো
এখানে বলছে ধমনীতন্ত্র দেখো কী কী অংশ রয়েছে, অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ধমনী, বহির্বাহী বা ইফারেন্ট ধমনী এবং কি পৃষ্ঠ ধমনী। ঠিক আছে, এখানে একটু রিডিং দিবা, নামগুলো শুধু মনে রাখবা। ঠিক আছে, নামগুলো একটু মনে রাখবা, তাই হবে। বহির্বাহী ধমনী, ঠিক আছে, পৃষ্ঠ ধমনী। ঠিক আছে, এর নাম সার্কিউলাস সেফালিকাস। এটা একটু মনে রাখো। দেখো এখানে বলছে, দেখো পৃষ্ঠ মহাধমনী বা ডরসাল অ্যাওয়ার্টা, দেখো বলছে দুপাশের ল্যাটারাল অ্যাওয়ার্টা ও ল্যাটারাল মানে কি দুই পাশ, পাশে যে দুই পাশে যেটা থাকবে সেটা হলো কি ল্যাটারাল। ঠিক আছে, তাহলে দুপাশে ল্যাটারাল অ্যাওয়ার্টা ও ক্যারোটিড ধমনী মিলে গলবিল অঞ্চলের পৃষ্ঠদেশে একটি ডিম্বাকার ধমনী বলয় সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় সার্কিউলাস সেফালিকাস। ঠিক আছে, সার্কিউলাস সেফালিকাস। ওকে, লেস ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ওকে। তারপর এখানে লাগবে, দেখো এখানে বলছে, দেখো ডরসাল অ্যাওয়ার্টা মেরুদণ্ডের নিম্নে মধ্যরেখা বরাবর লেজ পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, দেখো যাত্রা পথে নিম্নোক্ত নালিকাগুলো সৃষ্টি করে, নালিকাগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে বলছে দেখো যে সাব ক্লাভিয়ান ধমনী, কি বলছে ভাইয়া, সাব ক্লাভিয়ান ধমনী কোথায় কোথায় বিস্তৃত, দেখো বক্ষ পাখনা এবং বক্ষ চক্রে, মানে বুক কথাটা মনে রাখবা, সাব ক্লাভিয়ান মানে বুক, বক্ষ পাখনা বক্ষ চক্র। ঠিক আছে, তারপর দেখো বলছে যে সিলিয়াকো মেসেন্টরিক ধমনী, সিলিয়াকো মেসেন্টরিক ধমনী এটা কোথায় কোথায় ভাইয়া, দেখো সিলিয়াটন মেসেন্টরিক, মেসেন্টন মানে মনে রাখবা অভ্যন্তরে, পেটের অভ্যন্তরে। দেখো যে পেটের অভ্যন্তরে পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, মলাশয় সব পেটের অভ্যন্তরে না, তখন কি মেসেন্টরন থাকলে বুঝবা যে পেটের অভ্যন্তরে। ঠিক আছে, আবার দেখো বলছে প্যারাইটাল ধমনী, কি বলছে ভাইয়া, প্যারাইটাল ধমনী, প্যারাইটাল ধমনী কোথায় থাকে ভাই, দেখো বলছে যে দেহ প্রাচীরে রক্ত সংবহন, রক্ত সরবরাহ করে দেহ প্রাচীরে। তোমাকে বলবে যে দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে কোনটি, প্যারাইটাল ধমনী। ঠিক আছে, দেহ প্রাচীরে প্যারাইটাল। তারপর দেখো কি বলছে যে রেনাল ধমনী, কি বলছে ভাইয়া, রেনাল ধমনী, রেনাল ধমনী কোথায় ভাইয়া, বৃক্ক। এটাই ইজি মনে রাখা যায়, রেনালের সাথে বৃক্ক তো ঠিক আছে ইজি মনে রাখা যায়। তারপর দেখো এখানে বলছে যে ইলিয়াক ধমনী, ইলিয়াক ধমনী কোথায় রক্ত সরবরাহ করে ভাই, শ্রোণী পাখনায়। ঠিক আছে, শ্রোণী পাখনায়। এবং লাস্ট অন সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো ভাইয়া যে দেখো লাস্ট অন যেটা বলছে সেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, কডাল ধমনী। কি বলছে ভাইয়া, করাল ধমনী, করাল ধমনী কোথায় রক্ত সংবহন করে ভাইয়া, লেজে, লেজে রক্ত সংবহন করে। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তো এগুলো একটু মনে রাখা লাগবে। ঠিক আছে, রুই মাছের শিরাতন্ত্র দেখো দুই ধরনের শিরাতন্ত্র আছে, একটা হলো সিস্টেমিক শিরাতন্ত্র, একটা হলো পোর্টাল শিরাতন্ত্র। ঠিক আছে, সিস্টেমিক আর হলো পোর্টাল। এক জোড়া সম্মুখ কর্ডিয়াল শিরা, এক জোড়া জুগলিয়ার শিরা। এখানে একটু রিডিং দিও, তেমন ইম্পর্টেন্ট না। ঠিক আছে, দেখো ডান ও বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা কতিপয় অনুপ্রস্থ শিরা দ্বারা যুক্ত থাকে, এদেরকে বলা হয় অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। ঠিক আছে, এটা একটু মনে রেখো। দেখো পোর্টাল শিরাতন্ত্র, ঠিক আছে, হেপাটিক পোর্টাল মানে কি, যকৃতের শিরা। ঠিক আছে, তারপর রেনাল পোর্টাল তন্ত্রটা কোথায় থাকবে, লেজ অঞ্চলে। দেখো বলছে রেনাল পোর্টাল তন্ত্র বা লেজ অঞ্চল থেকে কোডাল শিরা রক্ত সংবহন করে এখানে। ঠিক আছে, ওকে, এই তো তেমন আর কি আছে এখানে। ওকে, তারপরে দেখো লেবীয় রোহিতার শ্বসন তন্ত্র, কি দেখো ভাইয়া, লেবীয় রোহিতার শ্বসন তন্ত্র। দেখো শ্বসনের সমুদ্র পদার্থকে দুই ভাগে ভাগ করা, একটা হলো বহিঃশ্বসন, একটা হলো কি অন্তঃশ্বসন। ঠিক আছে, মাছের মতো রুই মাছের, দেখো অন্যান্য মাছের মতো রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ হলো কি ফুলকা। ঠিক আছে, ওদের কি ফুসফুস আছে, ফুসফুস না, ওদের কি আছে ভাই, ফুলকা আছে, তাই না। ওকে, দেখো দেখো রুই মাছে মোট 4 জোড়া ফুলকা থাকে। ঠিক আছে, 4 জোড়া ফুলকা থাকে, এটা একটু মনে রেখো। এবং ফুলকা বহন করে কোনটা, ফুলকা আর্চ, ফুলকা বহন করে কোনটা, ফুলকা আর্চ। ঠিক আছে, এই যে দেখো এই যে এটা সম্পূর্ণটা হলো ফুলকা আর্চ। ঠিক আছে, আর এগুলো হলো ফুলকা সূত্র বা ফুলকা আসলে বলা হয়। তো এই ফুলকা আর্চটাই কি করে, ফুলকাটাকে বহন করে, সম্পূর্ণ ফুলকাটাকে বহন করে। ঠিক আছে, ওকে, তারপর দেখো ফুলকার গঠন। ঠিক আছে, ফুলকা আর্চ, ফুলকা ফিলামেন্ট। ঠিক আছে, এগুলো নিয়ে আসলে কি ফুলকা গঠিত। ওকে,
প্রতিটি ফুলকা আছে 2 সারি ফুলকা ফিলামেন্টে ফুলকা ল্যামেলা থাকে। আর কি লাগবে এখানে? কিছু লাগবে, একটু রিডিং দিও, ঠিক আছে? রিডিং দিও, দাগানগুলো একটু রিডিং দিও, তেমন ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট। তারপরে এখন দেখবো শ্বসন কৌশল। কি দেখবো ভাই? শ্বসন কৌশল 2 ধাপ, ঠিক আছে? একটা হলো কি শ্বাস গ্রহণ, একটা হলো কি শ্বাস ত্যাগ। শ্বাস মানে নিঃশ্বাস এবং প্রশ্বাস, ঠিক আছে? ওকে, ওইখানে একটা কথা বলছে যে ফুলকা প্রকোষ্ঠ চোষণ পাম্প হিসাবে কাজ করে। এটা ইম্পর্টেন্ট, তোমাকে বলবে নিচের কোনটি চোষণ পাম্প হিসাবে কাজ করে। অ্যান্সার হবে ভাইয়া ফুলকা প্রকোষ্ঠ, ঠিক আছে? ফুলকা প্রকোষ্ঠ চোষণ পাম্প হিসাবে কাজ করে, ঠিক আছে? ওকে, এখানে বিভিন্ন কথাবার্তা বলছি, রিডিং টিডিং দিতে পারো, ঠিক আছে? ওকে, পরিস্রোততন্ত্র, ঠিক আছে? মনে রাখবা পরিস্রোততন্ত্রের মাধ্যমে রক্ত কর্তৃক সর্বোচ্চ অক্সিজেন গ্রহণ নিশ্চিত হয়, ঠিক আছে? রক্ত কর্তৃক সর্বোচ্চ অক্সিজেনের মাত্রা কত? 80%। তারপরে এখন আমরা দেখবো বায়ুথলি, ঠিক আছে? একটা কথা মনে রাখবা, বায়ুথলিকে বলা হয় অক্সিজেনের আধার। কি বলা হয় ভাইয়া? ভালো করে লেখা দিই অন্য কালি দিয়ে, অক্সিজেনের আধার, ঠিক আছে? বায়ুথলি কি বলা হয় ভাই? অক্সিজেনের আধার, ঠিক আছে? বায়ুথলি কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ভাই বলো তো? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে? যে অধিকাংশ দিকে কি থাকে? অক্সিজেন, সামান্য পরিমাণে নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড থাকে, ঠিক আছে? এখানে থেকে বিভিন্ন বলছে যে নিউমেটিক নালী, ঠিক আছে? নিউমেটিক নালী বা ডক্টাস নিউমেটিকাস। দেখো এখানে বলছে যে দেখো দেখো বলছে যে সকল বায়ুথলি নালীপথে অন্য নালীর সাথে যুক্ত থাকে তাদেরকে বলা হয় ফাইসোস্টোমাস বায়ুথলি, ঠিক আছে? তাহলে যেটা অন্য নালীর সাথে যুক্ত থাকে তাকে কি বলবো আমরা? ফাইসোস্টোমাস নালী, কি বলে? বায়ুথলি, ঠিক আছে? এবং যে সকল, আর একটা ক্রাইটেরিয়া বলছে দেখো, যে সকল বায়ুথলি অন্য নালীর সাথে যুক্ত থাকে না তাদেরকে বলা হয় দেখো ফাইকোক্লিটাস না বায়ুথলি, ফাইকোক্লিটাস, ঠিক আছে? ফাইকোক্লিটাস। তারপরে দেখো বলছে যে রুই মাছ হলো কি? ফাইসোস্টোমাস। তার মানে কি? রুই মাছের বায়ুথলিটা অন্য নালীর সাথে যুক্ত থাকে, ঠিক আছে? যেখানে বলছে দেখো যে সাইপ্রিনিড মাছ, কোনগুলো মাছ? দেখো রুই, কাতলা, পুঁটি, এগুলো মাছে কি ফাইসোস্টোমাস ধরনের বায়ুথলি পাওয়া যায়। ফাইসোস্টোমাস মানে কি? যে অন্য নালীর সাথে বায়ুথলি যুক্ত থাকবে, তাই না? এবং ফাইসোক্লিপটাস কোনটা? একটা মাছ মনে রাখতে পারো, কই, কই মাছ, ঠিক আছে? কই মাছে কোনটি দেখা যায়? ফাইসোক্লিপটাস বায়ুথলি দেখা যায়, মানে কই মাছের বায়ুথলি অন্য নালীর সাথে যুক্ত থাকে না, ঠিক আছে? এটা হলো কি ফাইসোক্লিপটাস, ঠিক আছে? ওকে, এখানে আর কিছু লাগবে না। দেখো এখানে কত গ্যাস গ্রন্থি ট্যাস গ্রন্থি বলছে, এগুলো একটু রিডিং দিবা। দেখো বায়ুথলির কাজ, কাজের হেডলাইনগুলো লাগবে, মাস্ট লাগবে। প্লবতা রক্ষা, অভিযোজনক্ষম ও অভিযোজনক্ষম ভাসালো, ঠিক আছে? অভিযোজনক্ষম ভাসালো, ঠিক আছে? ওকে, ভাসালং মানে ভেসে থাকতে কাজ করে আর কি, ঠিক আছে? প্লবতা রক্ষায় মানে ভেসে থাকতে কাজ করে, অভিযোজন ভাসাল বা ভাসালো যেটা বলো না কেন। তারপর বলছে শ্বসন, ঠিক আছে? ও শ্বসন মানে ওই যে বললাম ফুসফুসের কাজ করে, ঠিক আছে? তারপর দেখো প্রতিধ্বনি সৃষ্টি, শব্দ উৎপাদন, এই কথাগুলো, এই যে প্রতিধ্বনি সৃষ্টি, শব্দ উৎপাদন, এগুলো কিন্তু কেউ বায়ুথলি হিসেবে কল্পনাই করতে পারে না, ঠিক আছে? তারপর দেখো চাপ নিয়ন্ত্রণ, ঠিক আছে? তো কেউ কেউ এটা মানে কল্পনা করতে পারবে যে পড়ে নাই, যে প্রতিধ্বনি সৃষ্টি করে বায়ুথলি আর শব্দ উৎপাদন করে বায়ুথলি, এগুলো কিন্তু কেউ কল্পনাও করতে পারবে না, তাই না? তো এগুলো আমাদের মনে রাখা লাগবে। ওকে, তারপরে দেখো রুই মাছের প্রজনন ও জীবন বৃত্তান্ত, আমাদের লাস্ট টপিক মেবি এটা, ঠিক আছে? রুই মাছের প্রজনন এবং জীবন বৃত্তান্ত। দেখো বলছে যে উপযুক্ত পরিবেশের অভাবে এদের পরিপক্ক ডিমগুলো দেহ কর্তৃক শোষিত হয়, এই ঘটনাকে বলা হয় অ্যাট্রেসিয়া, ঠিক আছে? অ্যাট্রেসিয়া। মানে যখন ডিম ছাড়ার কোনো পরিবেশ পায় না, এদের ডিম ছাড়ার জন্য আবার আলাদা পরিবেশ দরকার, ঠিক আছে? দেখো বলছে যে নির্দিষ্ট তাপমাত্রা দরকার, তারপরে স্রোত, ঘোলা, শত্রুমুক্ত একটি আদর্শ পরিবেশ দরকার ডিম ছাড়ার জন্য। এমন পরিবেশ যদি না পায় তখন কি হবে? সেই ডিমগুলা দেহতেই শোষিত হয়ে যাবে, দেহই গ্রহণ করবে সেগুলা। এবং এই প্রক্রিয়া কি বলা হয়? অ্যাট্রেসিয়া। কি বলে ভাইয়া? অ্যাট্রেসিয়া, ঠিক আছে? ওকে, তারপর দেখো নিচে আসো, বলছে প্রজনন তন্ত্র।
কি বলছে ভাইয়া? প্রজনন তন্ত্র। দেখেন একটা কথা বলছে, শুক্রাশয় পেরিটোনিয়ামে ভাঁজ, ঠিক আছে, মেসোরকিয়াম পর্দা দেহ প্রাচীরে ঝুলানো থাকে, ঠিক আছে, এটা একটু মনে রাখো যে শুক্রাশয় কি দ্বারা দেহ প্রাচীরে ঝুলানো থাকে? মেসোরকিয়াম পর্দা দ্বারা, ঠিক আছে, শুক্রাশয় মেসোরকিয়াম পর্দা দ্বারা দেহতে ঝুলানো থাকে। তারপর দেখো বলছে ডিম্বাশয়, দেখো মেসোভেরিয়াম দিয়ে ঝুলানো থাকে। ডিম্বাশয় কি দ্বারা ঝুলানো থাকে ভাইয়া? মেসোভেরিয়াম, ঠিক আছে, ভেরিয়াম, ওভাল দিয়ে মনে রাখবা, ওভাল, ঠিক আছে। ভিতে কি? ভি হলো এই যে ভি, ওভালের ভিতরে ভি আছে, ঠিক আছে, ভেরিয়ামের ভিতরে ভি আছে, ঠিক আছে। তাহলে ডিম্বাশয় কি? মেসে ভেরিয়াম, ঠিক আছে, বা মেসোভেরিয়াম। আর শুক্রাশয় কোথায় থাকবে? মেসোর কিয়াম, মেসোর কিয়াম, ঠিক আছে, ওকে। তারপরে দেখো যে বলছে যে রুই মাছ আসলে কি 2 বছর বয়সেই জননক্ষম হয়ে ওঠে, ঠিক আছে। দেখো স্ত্রী মাছ 50 থেকে 51 থেকে 70 সেন্টিমিটার এবং পুরুষ মাছ 60 থেকে 65 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। প্রজনন ঋতু বর্ষাকালে, ঠিক আছে, এদের ঋতু হয়, মনে রাখো বর্ষাকালে বৃষ্টি হয় বেশি, ঠিক আছে, তখন ওদের জন্য কি রোমান্টিক ওয়েদার, ওকে। তারপর দেখো বলছে প্রজনন স্থান, ঠিক আছে, পুকুর, হাওর বাওর এগুলা জায়গা, ঠিক আছে। তারপর দেখো বলছে অভিপ্রায়ন, ঠিক আছে, অভিপ্রায়ন, মনে রাখবা এদের অভিপ্রায়ন জিনিসটা হলো প্রোটোমোড্রোমাস ধরনের। কোন ধরনের ভাইয়া? প্রোটোমোড্রোমাস ধরনের। অভিপ্রায়ন জিনিসটা কি? অভিপ্রায়ন জিনিসটা মানে হলো ভাইয়া, দেখো আমরা ঘাস ফুলের ক্ষেত্রে অভিপ্রায়ন দেখছিলাম, তাই না? অভিপ্রায়ন জিনিসটা হলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, সেটা হলো অভিপ্রায়ন, ঠিক আছে। তো এদের অভিপ্রায়ন কেমন? প্রোটোমোড্রোমাস, ঠিক আছে। কারণ প্রোটোমোড্রোমাস কেন বলা হয়? কারণ এরা শুধু মানে এরা কখনো রাগ করে বা কোনো কিছুর অভাবে মিঠা পানি থেকে লবণাক্ত পানিতে চলে যাবে না, কখনোই যাবে না। এরা মিঠা পানি থেকে মিঠা পানিতে গমন করবে, এই জন্য এটাকে বলা হয় কি প্রোটোমোড্রোমাস, ঠিক আছে। ওই তারপর দেখো ডিম ছাড়ার সময়, ডিম ছাড়ার সময়, ঠিক আছে, দেখো এখানে বলছে যে ডিম ছাড়ার জন্য তাপমাত্রা লাগে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, প্রচুর প্রচুর পরিমাণে অক্সিজেন লাগে, ঠিক আছে। দেখো এই দেখো একটা রুই মাছ, কত বড় রুই মাছ দেখছো? কত বড় রুই মাছ, খাওয়া নাকি? ওকে। তারপরে দেখো নিচে আসো, দেখো ডিম ছাড়া, ঠিক আছে, দেখো এখানে কথা বলছে যে ডিম ছাড়া এবং শুক্রাণু নিঃসরণ দুটো দুটো পদ্ধতির নাম এক, কি নাম ভাইয়া? স্পনিং, ঠিক আছে। তার মানে যে পদ্ধতিকে ডিম ছাড়ে এবং যে পদ্ধতিকে শুক্রাণু নিঃসরণ করে দুটাকে কি বলা হয়? স্পনিং বলা হয়, ঠিক আছে। দেখো বলছি স্পনিং পদ্ধতিতে মাত্র 15 সেকেন্ডের সময়ের মধ্যে সম্পন্ন হয়, মানে মাত্র 15 সেকেন্ডের ভিতরে শুক্রাণু বের করে দিতে পারে এবং মাত্র 15 সেকেন্ডের ভিতরে কী করতে পারে? ডিম বের করতে পারে, ঠিক আছে। এবং দেখো বলছে যে প্রতি প্রজনন ঋতুতে রুই মাছের ডিম উৎপাদন ক্ষমতাকে বলা হয় ফিকান্ডিটি, ঠিক আছে। তোমাকে বলবে যে রুই মাছের ডিম উৎপাদন ক্ষমতাকে কি বলা হয়? অ্যান্সার হবে ফিকান্ডিটি, ঠিক আছে, ওকে। এবং দেখো প্রতি কেজি ওজনে রুই মাছের ফিকান্ডিটি হলো 1 থেকে 4 লক্ষ। তার মানে একটি রুই মাছের ওজন যদি 1 কেজি হয় তাহলে সে 1 থেকে 4 লক্ষ ডিম পারতে পারবে বা ডিম উৎপাদন করতে পারবে, বুঝছো? ওকে। তারপরে দেখো নিষেক, নিষেক দেখবে এখন, ঠিক আছে। রুই মাছের কেমন নিষেক ঘটে? বই নিষেক ঘটে, ঠিক আছে, যেহেতু তারা যৌন মিলন ঘটায়, কি ঘটে? বই নিষেক ঘটে, ঠিক আছে। দেখো বলছে যে রুই মাছের নিষিক্ত ডিম্বাণু পানিতে ভাসে না এবং যেসব মাছের ডিম বা সরি নিষিক্ত ডিম্বাণু, যেসব মাছের নিষিক্ত ডিম্বাণু পানিতে ভাসবে না, নিচে ডুবে ডুবে যাবে, সেটাকে আমরা বলবো ডিমারসল। কি বলবো? ডিমারসল ডিম বলবো। আর যেগুলা পানিতে ভাসবে, বিশেষ করে সমুদ্রের মাছগুলা, এগুলার ডিমগুলা কি হয়? পানিতে ভেসে থাকে, এই জন্য এগুলাকে কি বলা হয়? পোলাজিক ডিম, ঠিক আছে। তাহলে ডুবে গেলে ডিমারসল, ঠিক আছে, ডতে ডুবে যাবে, ডতে ডিমারসল, ঠিক আছে, আর ভেসে থাকবে মানে কি? পোলাজিক ডিম, ঠিক আছে, মনে রাখবা। ওকে। রুই মাছের জীবন চক্র ও যে আমরা পড়ছিলাম না, ক্লিভেজ, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, ঠিক আছে, ওইগুলাই বলছে। দেখো ক্লিভেজ, ঠিক আছে, মরুলা, ব্লাস্টুলা, ঠিক আছে, একটু রিডিং দিবা, ওই সেমগুলা গ্যাস্ট্রুলা, ঠিক আছে। এবং দেখো এখানে বলছে যে গ্যাস্ট্রুলা থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অর্গানোজেনেসিস, ঠিক আছে। আমরা পড়ছি না অর্গানোজেনেসিস, জেনেসিস মানে সৃষ্টি হওয়া, অর্গানো মানে কি? অঙ্গ, অঙ্গ সৃষ্টি হওয়াকে কি বলবো? অর্গানোজেনেসিস। স্পারমাটোজেনেসিস পড়ছিলাম না, স্পার্ম মানে কি? স্পার্ম মানে বীর্য, আর জেনেসিস মানে কি? তৈরি হওয়া, তার মানে বীর্য তৈরি হওয়াকে কি বলা হয়? স্পারমাটোজেনেসিস। বা শুক্রাণু তৈরি হওয়াকে কি বলা হয়? স্পারমাটোজেনেসিস, ঠিক আছে, ওকে। দেখো বলা এখানে বলছে যে 15 থেকে 18 ঘন্টার মধ্যে ডিমের ভেতর থেকে লার্ভা বেরিয়ে আসে এবং লার্ভাকে ডিম পোনা বা রেণু বলে। এখানে এটা মনে রাখা লাগবে শুধু যে রুই মাছের লার্ভাকে কি বলা হয়? লার্ভাকে রেণু পোনা বলা হয় বা ডিম পোনা বলা হয়, ঠিক আছে, এটা একটু মনে রাখা লাগবে,
ওকে, তারপর দেখো বলছে রেণুপোনা, এখানে বিভিন্ন রেণুপোনা, তারপরে ধানীপোনা, আঙ্গুলিপোনা, ঠিক আছে, এগুলোর সময়কাল একটু মনে রাখা লাগবে। তাহলে বলছে রেণুপোনা, ঠিক আছে, 72 ঘন্টা পর্যন্ত কি হয়, 72 ঘন্টা পর্যন্ত দেখে বলা হয় রেণু, ধানীপোনা সরি, দেখো 72 ঘন্টা পর্যন্ত বয়স বলা হয় রেণুপোনা, এবং 72 ঘন্টার পর থেকে একে বলা হয় ধানীপোনা, ঠিক আছে। দেখো এর নিচে আছে ধানীপোনা, এই দেখো ধানীপোনা, ধানীপোনা, ধানীপোনা কি ভাই 72 ঘন্টা থেকে 8 দিন পর্যন্ত, 72 ঘন্টা থেকে 8 দিন বয়স পর্যন্ত রুই মাছের বাচ্চাকে কি বলবো আমরা, ধানীপোলা। কত মিলিমিটার পর্যন্ত লম্বা হয় এই সময় ধানীপোলার দৈর্ঘ্য কত হয়, 12 মিলিমিটার। তারপরে দেখবো আঙ্গুলিপোনা, ঠিক আছে, আঙ্গুলিপোনা, আঙ্গুলিপোনার বয়স কত, 9 থেকে 30 দিন, ঠিক আছে, 9 থেকে 30 দিন, এবং এটার কত মিলিমিটার লম্বা হয় ভাইয়া, দেখো বলে দিচ্ছে 30 মিলিমিটার লম্বা হয়, ঠিক আছে। তারপর দেখো ব্রুড মাছ, কি বলছে ভাইয়া, ব্রুড মাছ 30 দিন পর থেকে, 30 দিন পর পর আঙ্গুলিপোনার আঙ্গিক পরিবর্তন আকারে পরিবর্তন করে, ঠিক আছে, এবং 30 দিনের পর থেকে ওগুলোকে আসলে কি বলা হয়, ব্রুড মাছ বলা হয়। ওকে, তারপর দেখো রুই মাছের প্রাকৃতিক সংরক্ষণ, রিডিং টিডিং দিবা। দেখো তারপরে যে আমাদের জিকের কিছু প্রশ্ন আছে সাধারণ জ্ঞানে, ঠিক আছে, সাধারণ জ্ঞান, যে হালদা নদী, হালদা নদী বাংলাদেশে কেবল দেশি নদী নয়, এটি একমাত্র জোয়ার ভাটার নদী যেখানে মাছ চাষিরা পোনার বদলে রুই মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করে নিয়ে যান। হালদা নদীকে প্রাকৃতির জিন ব্যাংক বা মৎস্য খনি হিসাবে বলা হয়। এগুলো সব সাধারণ জ্ঞানের পড়া, ঠিক আছে, সব সাধারণ জ্ঞানের পড়া পড়া আমাদের। তারপর দেখো এখানে বলছে যে যে হালদা নদীকে সাব বাৎসরিক অভয়াশ্রম ঘোষণা করা হয়। হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি নামে একটি আধুনিক গবেষণাগার প্রতিষ্ঠা করা হয়েছে, এতে এগুলো একটু রিডিং দিও, ঠিক আছে। ওকে, রুই মাছের দেখো সংরক্ষণে কয়েকটি পদক্ষেপ, এগুলো একটু রিডিং দিতে পারো, ইম্পর্টেন্ট না, এখান থেকে প্রশ্ন আসবে না, ঠিক আছে, রিডিং দিতে পারো। এগুলো একটু রিডিং দিবে, এখানে একটু রিডিং দিবা, ঠিক আছে, রিডিং, এগুলো রিডিং। ওকে, আমাদের অধ্যায় মোটামুটি শেষ, ঠিক আছে। তো আমাদের রুই মাছ, ঘাস ফড়িং দুইটাই শেষ, কমপ্লিট হয়ে গেল। ওকে, এটা কিন্তু একদম নিউ এডিশন, বুঝছো, একদম সেপ্টেম্বরে, এই যে 23 সালে সেপ্টেম্বরের এডিশন, লাস্ট এডিশন এটা, ঠিক আছে। তো যেগুলো তোমাদের বইয়ে নাই, একটু নতুন করে, যদি নতুন করে ইনফরমেশন থাকে সেগুলো একটু অ্যাড করে নিবা, কেমন। ওকে, তো এই তো আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি সবাই সব কিছু বুঝতে পারছো যতটুকু বুঝাইছি, ঠিক আছে। ওকে, ওকে, সবাই তাহলে ভালো থাকো, আমার জন্য একটু দোয়া করো, ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে ইনবক্স আমাকে করো, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।